হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা। এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে 3 নাম্বার এমসিকিউ রিভিশন ক্লাস। তোমরা এই চ্যাপ্টারটা যারা ভালো করে পড়েছো তাদের জন্য এটা একটা পারফেক্ট রিভিশন হবে। যারা এই চ্যাপ্টারটা পড়ো নাই তাদের জন্য এই এমসিকিউগুলো আমি যেগুলো পড়াই দেবো সেগুলো দেখে গেলে সেটা যে কোনো বোর্ডে তুমি ইনশাল্লাহ পুরোপুরি কমন পেয়ে যাবা। তাহলে আজকে হলো 3 আমার এইচএসসি 25 ব্যাচের জন্য এইটা আমার ডেডিকেশন। 2 নাম্বার ক্লাসে আমি বলেছিলাম 26, সেটা একটা ভুল ছিল। এটা 25 ব্যাচের জন্য ক্লাস, কিন্তু এটা তো ক্লাসটা তো 25 ব্যাচের জন্য, কিন্তু 26, 27, 28, 29, 30 সবার জন্য এটা একটা অমূল্য গোল্ড মাইন হিসেবে থাকবে। তো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা সব কিছু এ টু জেড পড়ে ফেলবো। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। তো দেখো তো কিভাবে শুরু করব আমরা। মানব কঙ্কালতন্ত্র, এখানে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে। একদম শুরুর দিকে যখন হাড্ডির আলোচনা শুরু হয় নাই, সেখানে একটা প্রাথমিক আলোচনা আছে, সেখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। প্রথম এমসিকিউ আসবে এই যে পুরো কঙ্কালতন্ত্রটা এটা কোথা থেকে উৎপত্তি হয়। উত্তর হলো মেজোডার্ম থেকে এটার উৎপত্তি হয়। 2 নম্বর প্রশ্ন আসতে পারে এই যে কঙ্কালতন্ত্র যেই বইয়ে আলোচনা করা হয়, যেই সিস্টেমে আলোচনা করে, সেটার নাম কি। এটার নাম হিউম্যান অস্টিওলজি। অস্টিও শব্দের অর্থ হলো অস্থি, তাহলে অস্টিওলজি শব্দের অর্থ অস্থিবিদ্যা, অস্থিতত্ত্ব। বুঝাতে পারলাম। এরপরে তোমাদের এখান থেকে আরও যেটা প্রশ্ন করবে সেটা হলো আমাদের কঙ্কালতন্ত্র কয় রকমের। আমাদের কঙ্কালতন্ত্র 2 রকমের, বহিঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র। তাহলে বহিঃকঙ্কালতন্ত্রের মধ্যে কারা কারা থাকে এমসিকিউ আসবে। নখ, দাঁত, লোম, আইস। নখ, দাঁত, লোম, আইস। আর নখ, দাঁত, লোম আর আইস তো মাছের শরীরে থাকে। এইগুলো ছাড়া বাকি যত হাড় হাড্ডি আছে, অস্থি তরুণাস্থি আছে, এরা সবাই অন্তঃকঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে, বোঝাতে পেরেছি। দাঁত কিন্তু একটা বহিঃকঙ্কালতন্ত্র, এটা কিন্তু অন্তঃকঙ্কালতন্ত্র না। দাঁত কিন্তু একটা বহিঃকঙ্কালতন্ত্র, উল্টাপাল্টা করো না। তো যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, মূল পয়েন্টগুলো, এগুলোই কিন্তু এমসিকিউতে দেওয়া আছে। তুমি প্রতিটাই হুবহু পেয়ে যাবা। দেখো ভাই, যা যা বললাম দেখো, সেগুলো থেকেই প্রশ্ন আসছে। কোন স্তর থেকে কঙ্কালতন্ত্র আসে। মেসোডার্ম। অস্থি নিয়ে যেখানে আলোচনা করা হয় হিউম্যান অস্টিওলজি। কোনটা বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত নয়। উত্তর হলো তরুণাস্থি, কারণ বাকিগুলো অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছ কঙ্কালতন্ত্র কয় প্রকার। 2 প্রকার। অন্তঃকঙ্কালতন্ত্রের অপর নাম কি, এন্ডোস্কেলেটন। এটার অন্তর্ভুক্ত কে, তরুণাস্থি, অস্থি তরুণাস্থি, তাই না। বা এটার অন্তর্ভুক্ত নয় কে, দাঁত, ত্বক, দাঁত, নখ, আইস, তাই না। এই যে এইগুলা দাঁত, নখ, লোম, এইগুলো। তাহলে এই অপশন, তাহলে এখান থেকে যে এমসিকিউ আসবে আশা করি উত্তর করা যাবে। এরপর আমরা চলে গেলাম কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে। তো কঙ্কালতন্ত্রের অনেকগুলো কাজ আছে, জাস্ট কাজগুলোর নামগুলো একবার তুমি রিডিং করে নিবা। পুরো দেহটার কাঠামো তৈরি করা, তারপর দেখো পুরো দেহটাকে সুরক্ষা দেওয়া। পুরো দেহ যেমন মস্তিষ্ককে সুরক্ষা দেয়, হার্টকে সুরক্ষা দেওয়া। তারপরে বিভিন্ন জায়গায় আমাদের পেশিগুলো কোথায় যুক্ত, হাড্ডির উপরে, তাহলে সংযোগতল তৈরি করা। নড়াচড়ায় আমাদেরকে চালায় কে, এই কঙ্কালগুলোই তো আমাদেরকে চালায়। কঙ্কাল বলতে হাড্ডিগুলোই তো আমাদেরকে চলাচলে সাহায্য করে। চলন খুবই গুরুত্বপূর্ণ, গত ক্লাসেই পড়িয়েছে। রক্তকণিকা তৈরি হয় কোথা থেকে, বড় বড় অস্থিমজ্জা থেকে। তারপরে দেখো খনিজ লবণ সঞ্চয়। তারপরে দেখো চাপ, আয়নিক খনিজ লবণ, কিছু খনিজ লবণ সঞ্চয় করে। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকেই, কোন কোন খনিজ লবণ সঞ্চয় করে। দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম। দেখো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস। এটা মনে রাখবা হলো কে ক্যাপ পড়ে এসেছে। কে মানে পটাশিয়াম, আর CAP ক্যালসিয়াম, ফসফরাস, কে ক্যাপ পড়ে এসেছে। তাহলে এই যে এইগুলা হলো তোমার মনে রাখার উপায়। তারপরে এখানে তুমি তাকায় দেখো, রোগ প্রতিরোধ করে। কঙ্কালতন্ত্র কিন্তু রোগ প্রতিরোধ করে কোন সিস্টেমের অংশ হিসাবে। এটার নাম হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। শব্দটা আকাশ থেকে পড়তে পারো, বাট আমাদের বডিতে, পুরো বডিতেই এইরকমভাবে যেমন থাকে না, যে গোয়েন্দা বিভাগ পুরো দেশে ছড়িয়ে থাকে, তুমি হয়তো বা বুঝতেও পারো না যে এরা গোয়েন্দা। তো আমাদেরও শরীরে এরকম জীবাণুগুলোকে মারার জন্য বিভিন্ন জায়গায় সিস্টেম ছড়িয়ে আছে। এটার নাম হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তারপরে দেখো শ্রবণ, আমাদের কানটাকে ধারণ করে কে, কঙ্কালতন্ত্রের ভিতরেই আমাদের কান। এছাড়া ম্যালিয়া সিনকা সিস্টেপিস, এগুলো তো সরাসরি শ্রবণে অংশ নেয়। তাহলে বিষাক্ত মৌল সঞ্চয়, এগুলো ছাড়াও কিন্তু কঙ্কালতন্ত্র লেড এবং আর্সেনিকের মতো ভয়াবহ মৌল সঞ্চয় করে। তাহলে পরীক্ষায় এখান থেকে কিন্তু তুমি এমসিকিউ কিছু না কিছু পাবা। কিরকম এমসিকিউ পাবা, চলো 2-1টা সলভ করি। দেখো এখানে বলেছে কঙ্কালতন্ত্রের কাজ নয় কোনটা। রেচন কি কঙ্কালতন্ত্রের কাজ, এতক্ষণ কি আমি বলি নাই। তাহলে বাকিগুলো রিডিং পড়লেই কিন্তু তোমার মনে পড়ে যাবে এগুলো কঙ্কালতন্ত্রের কাজ ছিল। তারপরে দেখো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের কাজ কি, একটু আগেই বললাম, এরা
আমাদের শরীরে জীবাণুগুলোকে মেরে ফেলে, তার মানে রোগ প্রতিরোধে সাহায্য করা। আমাদের শরীরে কোনটা রক্তকণিকা তৈরি করে, আমি তো বললামই, বড় বড় অস্থিমজ্জার ভিতরে, বড় বড় হাড্ডির ভিতরে অস্থিমজ্জা। কোন আয়নটা জমা হয় না, কে ক্যাপ পরে এসেছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবগুলো এমসিকিউ তুমি উত্তর করতে পারবা, তুমি যদি জাস্ট এইভাবে আমার কথা শুনে পড়ে ফেলো, সবগুলো এমসিকিউ উত্তর করে ফেলতে পারবা। এবং আগেই তো বলা আছে যে বড় বড় সকল অস্থিমজ্জা, বড় বড় সকল অস্থিমজ্জা রক্তকণিকা তৈরি করে। অস্থিমজ্জার যে কোষগুলা রক্তকণিকা তৈরি করে তাদেরকে বলে হিমোসাইটোব্লাস্ট বা স্টেম কোষ। তো পরীক্ষায় স্টেম কোষ কথাটা দেওয়া থাকবে না, পরীক্ষায় স্টেম কোষটা যেটা আসল নাম হিমোসাইটোব্লাস্ট, এই কথাটাই দেওয়া থাকবে। বুঝাতে পারলাম? এবং এই যে হিমোসাইটোব্লাস্ট থেকে সব ধরনের ঠিক আছে, ঠিক আছে, হিমোসাইটোব্লাস্ট এইরকম কথা দেওয়া থাকবে। এখন হিমোসাইটোব্লাস্ট কথাটা আসলে সত্য কথা হলো, হিমোসাইটোব্লাস্ট বা স্টেম কোষ থেকে তো সবগুলাই আসে, তারপরও বইয়ে আলাদা করে শুধুমাত্র অণুচক্রিকার যে বাপ, একটাকে হিমোসাইটোব্লাস্ট থেকে মেগাক্যারিওসাইট থেকে অণুচক্রিকা তৈরি হয়। তো যদি কখনো ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসে যে হিমোসাইটোব্লাস্ট থেকে কোনটি উৎপন্ন হয়, সেটা উত্তর হলো অণুচক্রিকা উৎপন্ন হয়। কিন্তু বাস্তবতা হলো কি, যে স্টেম কোষগুলোকে আসলে অনেক সময় হিমোসাইটোব্লাস্ট বলে ডাকা হয়, সেখান থেকে তো আসলে সবগুলো সবগুলো কোষই আসে। কিন্তু বইয়ে যেহেতু আলাদা করে লাইনটা দেওয়া আছে, হিমোসাইটোব্লাস্ট থেকে নিচের কোনটি আসে, যদি এরকম প্রশ্ন আসে উত্তর করবা অণুচক্রিকা। তাহলে দেখো ইনশাল্লাহ এইটা তোমাকে আমি পুরোটা পড়াই দিলাম, উত্তর করবা অণুচক্রিকা। ঠিক আছে, আর দেখো মানব ভ্রূণের এখানে আলিম এবং মেঘনাদ সাহাতে একটা এক্সট্রা লাইন বলা আছে, যেটা অন্য কোথাও বলা নাই। দেখো মানব ভ্রূণের এই যে এটা একটা এক্সট্রা লাইন, এই লাইনটা কিন্তু অন্য কোথাও বলা নাই, এটা জাস্ট কখনো যদি পরীক্ষায় আসতেই পারে, কিন্তু এইচএসসি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে। একটা তো মানব ভ্রূণের যকৃত এবং প্লীহা থেকে আরবিসি তৈরি হয়, এটা তো আমরা জানি যখন বাচ্চাটা মায়ের পেটে থাকে, এটা গত ক্লাসে পড়াইছি। কিন্তু এই দুইটা জায়গা ছাড়াও দেখো, এই যে একদম মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কোথা থেকে তৈরি হয়, প্রথমটা তৈরি হয় ইয়ক স্যাক। তো এই যে এই লাইনটা মানে যকৃত এবং প্লীহার আগেও যেখান থেকে তৈরি হওয়া শুরু হয় সেটা হলো ইয়ক স্যাক থেকে। ভাইয়া এটা একটা এক্সট্রা ইনফো, নর্মালি এটা যকৃত আর প্লীহাই উত্তর হবে, কিন্তু যদি বলা থাকে মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কোথা থেকে হয়, উত্তর হবে ইয়ক স্যাক। যদি বলা হয় মানব ভ্রূণে আরবিসি কোথা থেকে তৈরি হয়, উত্তর হবে যকৃত এবং প্লীহা। কথাটা বোঝার চেষ্টা করো, মানব ভ্রূণে মূলত যকৃত আর প্লীহা থেকেই তৈরি হয়, কিন্তু যকৃত এবং প্লীহার আগেও অল্প কিছু সময়ের জন্য ইয়ক স্যাক শব্দটার দিকে আবারও তাকায় দেখো, ইয়ক স্যাক থেকে তৈরি হয় একদম প্রাথমিক পর্যায়ে। এরপর মূল পর্যায়টা যকৃত আর প্লীহা থেকে, তারপর দুনিয়াতে জন্মানোর পর তো অস্থিমজ্জা থেকে তৈরি হয়। আশা করি কথাটা মনে থাকবে। ঠিক আছে, ওকে, লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হয়। ঠিক আছে, পারবো? এরপরে চলে যাও, এরপরেই কিন্তু দেওয়া আছে আমাদের শরীরে কোথায় কয়টা হাড়। এই জিনিস আশা করি তোমরা পড়েছো, এটা একবার পড়ে ফেললেই আসলে বাকি জীবনের জন্য পড়া হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই বক্সটা থেকে অসংখ্য প্রশ্ন আসবে, এখান থেকে এবং এর পরে যে স্লাইডটা থেকে। তো এটা আশা করি সবাই পারো। আমি জাস্ট 1 মিনিটে আরেকবার পড়াই দিচ্ছি, জাস্ট 1 মিনিটে। দেখো এই হলো বল্টু, এই হলো বল্টুর মাথা। তাহলে দেখো বল্টুর মাথা দেখা যাচ্ছে না হয়তো বা, বাট এখনই দেখতে পাবা। এই হলো বল্টুর মাথা, ঠিক আছে, বল্টুর মাথা ডান। এই হলো বল্টুর মেরুদণ্ডটা এঁকে দেই, এই হলো বল্টুর মেরুদণ্ড। আরে কি হলো, এই হলো, আরে বল্টুর মাথা, এই হলো বল্টুর মাথা। আচ্ছা, মাথাটা লম্বা করে আঁকলেই বোধহয় দেখতে ভালো লাগবে। এই হলো বল্টুর মেরুদণ্ড, হ্যাঁ এই হলো বল্টুর মেরুদণ্ড। তারপরে তুমি এখানে তাকায় দেখো, এই হলো বল্টুর হাত, এই হলো বল্টুর হাত, এই হলো বল্টুর পা, এই হলো বল্টুর পা। ঠিক আছে, আচ্ছা ফাইন। তারপরে এই হলো বল্টুর এই হলো বল্টুর বুকের খাঁচা, তোমাকে তো বুকের খাঁচা আঁকতে হবে, তাহলে এই হলো বল্টুর বুকের খাঁচা, তাই না? এই হলো বল্টুর বুকের খাঁচা, সুন্দর। আর এইখানে এইগুলা কি, এইগুলা হলো বল্টুর, তুমি তাকায় দেখো, শ্রোণী অস্থি চক্র, এটা গোল করে যেহেতু চক্র তার মানে এটা গোল হবে। এটা হলো বক্ষ অস্থি চক্র, এই জায়গায় থাকবে শ্রোণী অস্থি চক্র। ভাইয়া এই হলো মেইন কথা। তো দেখো আমি এখন এগুলো মার্ক করে দিব। এই পুরো জিনিসটার নাম কি, মাথার পুরো জিনিসটার নাম কি? এইটার নাম হলো করোটি। পরীক্ষা প্রশ্ন আসবে করোটিতে কয়টা হাড্ডি থাকে, একদম সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে। করোটিতে 29টা হাড্ডি থাকে। এই হলো মেরুদণ্ড, তুমি তাকায় দেখো মেরুদণ্ডে কয়টা হাড্ডি থাকে, তো
তুমি দেখো মেরুদণ্ডে 26টা হাড্ডি থাকে। তারপরে তুমি এখানে তাকায় দেখো, তাহলে এই মাঝের এটাকে বলা হয় বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর। তাহলে দেখো এগুলোকে আমি এক পাশে লিখলাম। দেখো তো করোটি, বুকের খাঁচা, বক্ষপিঞ্জর এগুলো সব মাঝ বরাবর। এখানে 25টা হাড্ডি থাকে। তুমি যদি যোগ করো 26 আর 25 51, আর 29 যোগ করলে হয় 80টা। এই 80টাকে বলে অক্ষীয় কঙ্কাল। পরীক্ষায় প্রশ্ন আসবে অক্ষীয় কঙ্কাল কয়টা থাকে? উত্তর হলো 80টা। আমাদের পুরো বল্টুর শরীরে হাড্ডি থাকে, পুরো বল্টুর শরীরে হাড্ডি থাকে কয়টা? পুরো বল্টুর শরীরে হাড্ডি থাকে হলো 206টা। আমরা পড়লাম কয়টা? 80টা। তাহলে বাকি থাকলো কয়টা? 126টা। এই 126টা কোথায় কোথায় থাকে? এই 126টা থাকে বল্টুর হাত এবং পায়ে। দেখো এই যে এগুলো হলো হাত এবং পা, আমরা এটাকে বলবো বাহু। ধরো এটাকে আমরা বাহু বললাম। তো ধরো বাহুতে কয়টা থাকে? প্রত্যেক বাহুতে 30টা 30টা করে, 30 30, তার মানে বাহুতে কয়টা থাকলো? 60টা। তারপর দেখো এখানে পা, পায়ে কয়টা থাকে? 30 30। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসবে 30 30 কয়টা? উত্তর হলো 60টা। তাহলে 60 60 কত হয়ে গেল? 120। এইখানে থাকে দুইটা, একটা স্টার্নাম একটা ক্লাভিকল। এখানে থাকে দুইটা, একটা স্টার্নাম একটা ক্লাভিকল। এটাকে বলে বক্ষ অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্রে কয়টা থাকে? উত্তর হলো 4টা। এইখানে এখানে একটা হিপবোন, এখানে একটা হিপবোন, এটার নাম কি? শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্রে কয়টা? তাহলে একটা একটা দুইটা। তাহলে যোগ করো 60 60 120, 2 122 আর 4 126। এই যে 126টা, এদেরকে বলে উপাঙ্গীয় কঙ্কাল। পরীক্ষায় এইটাই প্রশ্ন আসবে যে অক্ষীয় কঙ্কাল কয়টা, উপাঙ্গীয় কঙ্কাল কয়টা। আবারও ভালো মতো শোনো, প্রত্যেকটা সংখ্যা থেকে একটা না একটা প্রশ্ন পাবা। লেট মি ক্লিয়ারিফাই ইট এগেইন। পুরো মাথাটাকে বলে করোটি। করোটিতে থাকে 29টা। পুরো মাথাটাকে বলে করোটি। করোটিতে থাকে 29টা অস্থি। তারপরে বক্ষপিঞ্জরে থাকে কয়টা অস্থি? বক্ষপিঞ্জরে বুকের খাঁচা 25টা। মেরুদণ্ডে কয়টা? 26টা। যোগ করো 80টা। এটাকে বলে অক্ষীয় কঙ্কাল। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে অক্ষীয় কঙ্কাল কয়টা? 80টা। উপাঙ্গীয় কঙ্কাল কয়টা? 126টা। কারণ বাকিগুলো সব। কিভাবে 126টা? তুমি একটু তাকায় দেখো। এই যে পায়ে, দুই পায়ে 30 30 60, দুই হাতে 30 30 60, 60 60 120। শেষ। হাতকে বডির সাথে যুক্ত রাখে কে? বক্ষ অস্থি চক্র। কয়টা? 4টা। পাকে বডির সাথে যুক্ত রাখে কে? শ্রোণী অস্থি চক্র। একটা একটা দুইটা। তাহলে 4 আর 2 126টা। বারবার এখান থেকে প্রশ্ন আসবে। একদম দেখো এইটা পুরাটাই তোমাকে পড়াই দিলাম। ওকে, খুবই 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 গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে কোনটা কয়টা থাকে? এরপর তোমাকে প্রশ্ন করবে যে করটিকাতে কয়টা থাকে। এটা করটিকাতে মোট কয়? তাহলে করটিতে কয়টা থাকে? করটিতে 29টা। এখন করটিটাকে কয়েক ভাগে ভাগ করা হয়। যে অংশটুকু শুধু ব্রেনকে ঢেকে রাখে, দেখো আমাদের তো মুখ আছে, মুখের পিছনে তার ব্রেন নাই, কপালের পিছনে ব্রেন আছে। ব্রেন তো শুধু এই জায়গাটুকুতে। এই জায়গাটুকুকে যে ঢেকে রাখে সেই জায়গাটার নাম কি? এই জায়গাটুকুকে যে ঢেকে রাখে সেই জায়গাটার নাম হলো করটিকা। পরীক্ষা প্রশ্ন আসবে করটিকাতে কয়টা অস্থি। ভালো করে খেয়াল করো, শব্দটা কিন্তু করটি আর এটা কিন্তু করটিকা। নাম যেটার বড়, অস্থি সেটাতে কম। করটিকাতে অস্থি হলো 8টা। খুবই ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসবে। করটিকাতে অস্থি কয়টা? করটিকাতে অস্থি 8টা। কি কি নাম তাদের? দেখুন অস্থি কিন্তু 8টা, কিন্তু নাম মোট কয়টা? নাম হলো 6টা। দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। দেখো এখানে সুন্দর করে মনে রাখার উপায় দেওয়া আছে। দেখো স্টেপ অফ 6, দেখো মনে রাখার উপায়। স্টেপ অফ 6, স্ফেনয়েড, টেম্পোরাল, এথময়েড, প্যারাইটাল, ফ্রন্টাল, অক্সিপিটাল। তুমি যেমন ইচ্ছা তেমনি মনে রাখো, আমি এভাবে মনে রাখতে বলি। দেখো ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, প্যারাইটাল, এথময়েড, টেম্পোরাল। তুমি চাইলে 6টা এভাবে মনে রাখতে পারো। মোট ফসফেট নাম দিয়ে মনে রাখতে পারো। নাম কয়টা? নাম 6টা, কিন্তু অস্থি মোট কয়টা? অস্থি মোট 8টা। বলতে পারো যে ভাই নাম 6টা অস্থি 8টা কেন? কারণ এই যে প্যারাইটাল আর টেম্পোরাল, প্যারাইটাল আর টেম্পোরাল, প্যারাইটাল আর টেম্পোরাল, প্যারাইটাল টেম্পোরাল কয়টা করে অস্থি? প্যারাইটাল টেম্পোরাল 2টা করে অস্থি, জোড়া জোড়া। কিভাবে মনে রাখবে যে কোনটা? দুইটা। টেম্পোরাল মানে টুম্পা আর প্যারাইটাল মানে পা। তাহলে টুম্পার পা কয়টা? মনে রাখবে টুম্পার পা হলো 2টা। তার মানে এই অস্থিগুলো 2টা করে, বাকিগুলো একটা করে। 1 1 1 1। তাহলে 4 1 4, এটা কয়টা? 2 6, এই 2 8, সমান হলো 8টা। নামগুলো মনে রাখতে হবে। এরা কিসের অস্থি? এরা করটিকার অস্থি। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় তুমি কোনো না কোনো পরীক্ষায় পেতে যাচ্ছ, ডিরেক্ট পেতে যাচ্ছ। কোনো না কোনো পরীক্ষায় তুমি এই জিনিস একদম ডিরেক্ট পেতে যাচ্ছ। তাহলে করটিকার অস্থি কি কি? একদম এই 4টা পড়ে ফেললে তোমার সব পড়া হয়ে যাচ্ছে। অস্থি রিলেটেড আর কোনো কিছু তুমি আটকাবা না। এরপর দেখো মুখমণ্ডলীয় অস্থি কি কি আছে। মুখমণ্ডলীয় অস্থি নামগুলা: ম্যাক্সিলা ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফিরিয়র নেজাল কঙ্কা, ভোমার প্যালেটাইন। তো এটা তো সবাই জানে কিভাবে মনে রাখতে হয়। ম্যাক্সিলা ম্যান্ডিবল মানে মামা, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল মানে জানালা। মামা জানালায় ই দিয়ে ইনফিরিয়র, মামা জানালায়
মামা জানালায় ভোমর পাই, দেখো ভোমার পা দিয়ে প্যালাটাইন, পাই মানে ইনফিরিয়র নেজাল কঙ্কা। এইটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে কিভাবে মুখমণ্ডলীয় অস্থিগুলো মনে রাখবো আমরা। আমি লিখে দিচ্ছি ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, নেজাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালাটাইন, ইনফিরিয়র নেজাল কঙ্কা। তাহলে দেখো তো এখানে নাম কয়টা? নাম 8টা। নাম এখানে কয়টা? নাম 8টা, কিন্তু এখানে মোট অস্থি কয়টা? মোট অস্থি 14টা। তাহলে মুখমণ্ডলীয় অস্থি মোট কয়টা? মুখমণ্ডলীয় অস্থি 14টা। তুমি বলতে পারো যে ভাই এটা আবার কেমন, 8টা নাম কিন্তু অস্থি 14টা। তার মানে এখানে সবগুলো অস্থি আসলে জোড়া জোড়া, একমাত্র যে ভোমার আর ম্যান্ডিবল এই দুইটা অস্থি সংখ্যায় একটা করে। তাহলে এগুলা হলো একটা করে, বাকি সব 2 2 2 2 2 2। তাহলে 2 2 4 5 7 9 11 12 14। তাহলে মোট 14টা অস্থি হয়ে গেল। পরীক্ষা প্রশ্ন আসবে এখানে বিজোড় অস্থি কোনটা কোনটা। ওখানে কিন্তু জোড় অস্থি ছিল 2টা, বাকি সব ছিল বিজোড়। আর এখানে সবই জোড়, বিজোড় মাত্র 2টা, একটা ম্যান্ডিবল আর একটা ভোমার। তাহলে ম্যান্ডিবল আর ভোমার হলো বিজোড় অস্থি। এখান থেকে এমসিকিউ আসলে এই অস্থি আসবে, এরাই শুধুমাত্র, বাকি সবাই জোড় অস্থি। তাহলে টোটাল অস্থি কয়টা? 14টা। পরীক্ষা প্রশ্ন আসবে মুখমণ্ডলীয় অস্থি কয়টা? মুখমণ্ডলীয় অস্থি 14টা। তাহলে এখন করটির পার্ট কারা কারা? করটিকা এবং মুখমণ্ডলীয় অস্থি। 8 এবং 14 যোগ করে কত হলো? 22। এবার দেখো থাকলো বাকি কত? 7টা। একটার নাম হলো হাইওয়েড অস্থি, তাকায় দেখো হাইওয়েড। তাহলে হাইওয়েড কয়টা? সংখ্যায় একটা, এই যে এই জায়গায় থাকে, জিওভাটা যে জায়গায় লাগানো থাকে, হাইওয়েড অস্থি। থাকলো বাকি কয়টা? 6টা। দেখো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, প্রত্যেক কানে 3টা করে থাকে না? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তাহলে এইখানে 3টা, এখানে 3টা, 3 দুগুণে 6। তাহলে হয়ে গেল কত ভাই? 29। করটিকাতে 8, মুখমণ্ডলীয়তে 14, এখানে 3, এখানে 3, তাহলে 14 আর 8 22, 3 3 6, 22 আর 6 28, আর একটা হাইওয়েড হয়ে গেল 29। এইখান থেকে তোমার বারবার পরীক্ষায় এই রিলেটেড বারবার প্রশ্ন আসবে। এইটা যার ব্রেনের মধ্যে থাকবে সে একটা প্রশ্ন আটকাবে না, আমি তোমাকে ক্লিয়ারলি পড়াই দিলাম। এটা কিন্তু পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের মাথা নিয়ে পড়া শেষ। এইবার চলে আসো মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ডে মোট হাড় কয়টা? 26টা। এই 26টা হাড়কে আমরা 5 ভাগে ভাগ করি। এই যে গলার এলাকাটাকে বলা হয় সার্ভাইকাল, তো সার্ভাইকাল শব্দটাতে মনে রাখবা 7 ভাইকাল। দেখো এটা সংখ্যায় কয়টা? 7টা। এরপর দেখো বুকের এলাকাটার নাম হলো বক্ষদেশীয় মানে থোরাসিক। তো ব দিয়ে বুক, ব দিয়ে 12, থোরাসিক কয়টা? তাহলে থোরাসিক হলো 12টা। 26টার মধ্যে তো অলরেডি 19টা হয়েই গেল, 7 আর 12 19। থাকলো বাকি কয়টা? মাত্র 7টা। এর মধ্যে কোমর এলাকা বা লাম্বারেই থাকে 5টা। দেখো লাম্বার কয়টা? 5টা। হয়ে গেল 24, থাকলো বাকি 2টা। তাহলে আর 2টা এলাকা আছে, একটা স্যাক্রাম, একটা কক্কিস। তাহলে কয়টা এলাকা? 1 1 2 হয়ে গেল। তাহলে 7 12 5 কত হচ্ছে? 24 1 1। কয়টা স্যাক্রাম, কয়টা কক্কিস? একটা একটা করে। তাহলে টোটাল কয়টা? টোটাল 26টা। এরপরে তাহলে এইটা আমরা পড়ে ফেলতে পারলাম, মেরুদণ্ডের 26টা হয়ে গেল। এবার বুকের খাঁচা, পানির মতো সহজ। মাঝ বরাবর একটা হাড্ডি থাকে, এটার নাম স্টারনাম। বুকের খাঁচার মাঝ বরাবর যে হাড্ডিটা, এটার নাম কি? এটার নাম স্টারনাম। ছবিটা দেখে ফেললে খুবই সহজ হয়ে যাবে, দ্রুততার সাথে দেখাই দিচ্ছি, কারণ এটা রিভিশন ক্লাস। অনেকে এই ক্লাসটা দেখে আবার পরবর্তীতে যারা এই ক্লাসটা দেখবা তারা আবার ভেবো না যে ভাই কি হইতাছে, এত দ্রুত কেন পড়াচ্ছে। তাহলে এটার নাম কি? এটার নাম হলো স্টারনাম। তাহলে একটা স্টারনাম থাকে, আর কি এই যে এগুলোর নাম কি? রিবস বা পরশুকা। এগুলো কয়টা থাকে? তাহলে দেখো স্টারনাম এইগুলা এই পাশে থাকে 12টা, এই পাশে থাকে 12টা। তাহলে 12 12 24, আর এইটা 1 25। তাহলে বুকের খাঁচায় কয়টা হাড্ডি থাকে? বুকের খাঁচায় হাড্ডি থাকে 25টা। এই তো পড়া হয়ে গেল, বুকের খাঁচায় হাড্ডি থাকে 25টা, একটা স্টারনাম, বাকি সব পরশুকা। এই তো ডান। এরপর তুমি চলে আসো হাতের মধ্যে। দেখো এই যে বাহু কয়টা? দেখো আমাদের এই পাশে একটা বাহু, এই পাশে একটা বাহু, তো বাহুতে 30টা করে। তাকায় দেখো এই যে বাহুতে 30টা করে। যদিও বইয়ে এই বাহু শব্দটার সাথে পরিবর্তন আসছে, এক এক জায়গায় এখন বাহুকে হাত বলা হচ্ছে, তো এখানে একটু পরিবর্তন আসছে। নতুন বইয়ে একদম যেটা বর্তমান আপডেটেড বই, সেটাতে একটা ছোট্ট পরিবর্তন আসছে, আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে আপডেটটা বলতে এই যে এখানে বাহু, আমরা এখন যেমন বাহু বলছি, আগের বইটাতে ঊর্ধ্ববাহুকে 3 ভাগে ভাগ করা ছিল, অগ্রবাহু, সম্মুখ বাহু এবং হাত। তো আপডেটেড নতুন বইটাতে এই ভাগটা একদম দূর করে ফেলেছে আর কি। তো এখানে ওই আমরা হাতে বলতে 27টা অস্থি বলতাম, তো এই জিনিসটা একটু চেঞ্জ করেছে বলতে এই জিনিসটা এখন আর নাই। তো সেটা যাই হোক, সেটা এখন তোমার এই পরশুদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তোমার পরীক্ষায় প্রশ্ন করবে যে বাহুর মধ্যে কয়টা হাড্ডি? এখানে 30টা, এখানে 30টা, তাহলে 30 30 60। এখন যেটা গুরুত্বপূর্ণ এই যে 30 30 60, দেখো এইটার নাম হলো হিউমেরাস কয়টা? হিউমেরাস এখানে একটা, তাহলে 2টা। তারপরে পরীক্ষা বললো যে হিউমেরাস আমাদের শরীরে কয়টা থাকে? এপাশে একটা, এপাশে একটা 2টা। এরপরে তোমাকে বললো যে আমাদের শরীরে আলনা কয়টা থাকে? এইটা একটা আলনা, এই যে কেনি আঙ্গুলের দিকে, ছোট্ট আঙ্গুলের দিকে, এইটা একটা আলনা, 2 হাতে 2টা।
রেডিয়াস, এইটা একটা রেডিয়াস, এইটা একটা রেডিয়াস, বুড়ো আঙ্গুলের দিকেটা, বুড়ো আঙ্গুলের দিকে, এখানে ছোট আঙ্গুলের দিকে যেটা সেটা আলনা, বুড়ো আঙ্গুলের দিকে যেটা সেটা হলো রেডিয়াস। তাহলে হিউমেরাস দুইটা, আলনা দুইটা, রেডিয়াস দুইটা, 3 দুগুণে 6টা, থাকলো বাকি 54। এইটুকুর মধ্যে থাকে 27টা, এইটুকুর মধ্যে থাকে 27টা, তাহলে 27 27 54 হয়ে গেল 60। তাহলে এক পাশে 30, এক পাশে 30। এখন এই যে 27, 27 থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, 27-এর মধ্যে কবজি, কবজি তৈরি করে যে অংশটা, কবজি, কবজির মধ্যে থাকে কয়টা? ক দিয়ে কবজি, ক দিয়ে কার্পাল। কবজি থেকে থাকে কয়টা? কবজিতে থাকে 8টা, 8 দুগুণে 16। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে আমাদের শরীরে কার্পাল অস্থি কয়টা থাকে, তোমার উত্তর হবে কার্পাল অস্থি থাকে 8 দুগুণে, কার্পাল অস্থি থাকে 8 দুগুণে 16টা। তারপরে যে হাতের তালু, এই যে এখানে হাতের তালু, এটার নাম হাতের তালু, এটার নাম মেটাকার্পাল। 1টা 2টা 3টা 4টা 5টা, এর মধ্যে 5টা হাড্ডি থাকে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু 5টা থাকে। তাহলে 2 হাতে কয়টা? 10টা। তাহলে আমাদের বডিতে মেটাকার্পাল কয়টা? 2 হাতে 10টা। আর এই যে দেখো তো 3 3 3 3 3 4 12 আর 2 14, তাহলে 14 14 28টা। তাহলে ফ্যালাঞ্জেস কয়টা? দেখো ফ্যালাঞ্জেস প্রত্যেক হাতে 14টা করে, 28টা। এখন তুমি যোগ দাও, 28 প্লাস 10 38 প্লাস 8 8 16 54। তাহলে এক হাতে কয়টা? এক হাতে 27টা, 2 হাতে 54টা, এক হাতে 8 5 13 আর 14 27। 8 5 13 27, কথা ক্লিয়ার? তাহলে এই তো তোমাকে আমি পুরাটাই খেয়াল করাই দিলাম, পরীক্ষায় কিন্তু এইটাই আসবে, একদম একদম এইটাই আসবে। দেখতে পাচ্ছ এই যে এখানে থাকে 8টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এইগুলো হলো ফ্যালাঞ্জেস। এই যে এখানে 2টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা। তাহলে 3 3 6 9 12 14, 1 2 3 4 5, তাহলে 5টা। আর এইখানে সব মিলায় থাকে 8টা, এদেরকে বলে কার্পাল অস্থি। তোমার জন্য পরীক্ষায় আপাতত এইটুকু পড়লেই মোর দেন এনাফ, ইনশাল্লাহ তুমি এইটাই উত্তর করতে পারবা। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ইনশাল্লাহ আশা করি পারবে। একইভাবে পায়ের মধ্যে 30 30 60, একইভাবে যেমন হিউমেরাস তেমনি একইভাবে ফিমার। দেখো 2 পায়ে 2টা ফিমার, জাস্ট ছবিটা দেখে দিলে তোমার জন্য হয়তো বুঝতে আরো সহজ হবে। আমি জাস্ট ছবি দেখায় পড়াচ্ছি না কেন, মানে আমি বুঝতে পারছি না, তোমাকে তো ছবি দেখালে তোমার জন্য আরো ব্যাপারটা সহজ হয়, লোয়ার লিম্ব তোমার জন্য অনেক বেশি বোঝা সহজ হয়, তাই না? ওকে, হিপ জয়েন্ট, শোল্ডার, থোরাসিক কেজ, সিস্টেম, স্পাইন। তাহলে এই যে তাকাই দেখো, এই যে পা, এটা ফিমার, এটা ফিমার, একটা ফিমার, 2 পায়ে 2টা, মোটাটার নাম টিবিয়া, একটা 2টা, চিকনটার নাম ফিবুলা, একটা 2টা। তাহলে এখানে এগুলো কয়টা হলো? 3টা। পায়ে একটা এক্সট্রা হাড্ডি থাকে, হাঁটুর, এটাকে বলে প্যাটেলা। তাহলে প্যাটেলা কয়টা হয়ে গেল? একটা। তাহলে হাতের মধ্যে কিন্তু প্যাটেলা জাতীয় কোনো কিছু ছিল না। তাহলে এখানে হলো 4টা, এখানে হলো 4টা। তাহলে কয়টা চলে গেল? অলরেডি সাইড থেকে 4টা চলে গেল, তো বলা যেতে পারে 4 4 8টা চলে গেল। তাহলে থাকে আর 52। তাহলে 2 পা মিলে 52, 52 ভাগ 2, তাহলে এক পায়ে কয়টা থাকবে? এক পায়ে থাকবে, তাহলে এই অংশটুকুতে কত থাকবে? এই অংশটুকু থাকবে 26, এখানে থাকবে 26। তাহলে হাত আর চরণ, হাত আর পায়ের মধ্যে কি পার্থক্য? বা পায়ের নিচের অংশটুকু যেটাকে আমরা বলি ফুট, হাতের মধ্যে থাকে 27টা, ফুটের মধ্যে থাকে 26টা। এই অংশটি গুরুত্বপূর্ণ। হুবহু নামগুলো একই, দেখো ওখানে ছিল কার্পাল, এখানে হবে টার্সাল, ওখানে ছিল মেটাকার্পাল, এখানে হবে মেটাটার্সাল, ওখানে ছিল ফ্যালাঞ্জেস, এখানেও হবে ফ্যালাঞ্জেস। জিনিসটা একই। কমলো কোন জায়গায়? দেখো ফ্যালাঞ্জেস 14 14 28টা, মেটাটার্সাল 5 5 10টাই, কমলো হলো ওই যে কার্পাল আর টার্সাল। কার্পাল যেখানে 8 8 8 16টা, এখানে হলো 7 7 14টা। তাহলে এইটাই গুরুত্বপূর্ণ যে টার্সাল কয়টা? 7টা। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এখান থেকে এটাই প্রশ্ন আসবে, এতটাই গুরুত্বপূর্ণ। পরীক্ষা যদি বলে এক হাতে কার্পাল কয়টা? এক হাতে কার্পাল 8টা, 2 হাতে কয়টা? 16টা। এক হাতে টার্সাল কয়টা? এগুলোর নাম থেকেই তোমার প্রশ্ন আসবে। এক হাতে টার্সাল 7টা, 2 হাতে 14টা। এই যে পার্থক্যটা, এটাই এমসিকিউ আসবে, এবং এদের নামগুলো পড়তে হবে। নামগুলো আমি দেখাই দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। নাম যেহেতু পরীক্ষায় আসবেই, কোনো না কোনো পরীক্ষায় তুমি নামগুলো পাবা, তো আমি পেজটা বের করে দ্রুত দেখাই দিচ্ছি। কার্পাল অস্থিগুলোর নাম: স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এটা আমার সাথে 2বার বলো, বাকি জীবন নামগুলো পড়া হয়ে যাবে। আগে দেখে নাও, নামটা দেখা থাকলে পড়াটা সহজ হবে। একবার দেখে নাও। আচ্ছা, আমি তোমাদেরকে এই বইটা কেন দেখাচ্ছি? আমাদের তো স্পেশাল দাগানো বই আছে, যেটা তোমাদেরকে আমরা দিয়ে দিব, একদম যেটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। দেখছো মেডিকেল, এবার আমাদের মেডিকেল ব্যাচের এটা স্পেশাল ফিচার, কি অসাধারণ তাই না? একদম পারফেক্টলি একটা দাগানো বই। মেডিকেল ব্যাচ বললাম তো, এই জিনিস তুমি অন্য কোনো মেডিকেল ব্যাচে খুঁজে দেখো, যদি পেয়ে থাকো, যারা মেডিকেল প্রিপারেশন নিবা, যদি পেয়ে থাকো,
আলাদা ভার্সিটি বায়োলজি তোমরা আমার কাছে চেয়েছো, যারা মনে করে যে ভাইয়া তোফায়েল ভাই আপনার কাছে আমি শর্টে বায়োলজি ভার্সিটি বায়োলজি পড়ে ফেলতে চাই, তাদের জন্য আমরা একটা খুব কম মূল্যে একটা কোর্স নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। তো তুমি এখানে তাকায় দেখো, এই যে নামগুলো দেখো, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেড, হ্যামেট, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেড, হ্যামেট, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেড, হ্যামেট। দেখতে পাচ্ছ কথাটা কি সুন্দর? তাহলে স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেড, হ্যামেট, এই 8টা নাম এভাবে মনে রাখতে হবে। আবারও বলছি, ব্রেক ড্যান্স, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেড, হ্যামেট, এগুলো কিসের নাম? এইগুলো হলো তোমার কার্পাল অস্থির নাম। কেন এত গুরুত্ব দিয়ে পড়ালাম? কারণ এটা পরীক্ষায় আসবে। তাহলে ভাইয়া কার্পাল অস্থিটা পড়ালেন, টার্সাল অস্থি পড়াবেন না? টার্সাল অস্থি ওইভাবে একইভাবে পড়তে হবে। টার্সাল অস্থির নাম কয়টা দেখো, টার্সাল অস্থির নাম হলো টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নিউভিকুলার, কিউনিফর্ম। এইগুলো নামগুলো খুব একটা কঠিন না। টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, কিউবয়েড, 3টা, কুনিফর্ম। আমি এইভাবে মনে রাখি, টিসি, এনসি, 3সি, টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, কিউবয়েড, 3টা কিউনিফর্ম। কয়টা অস্থি কিউনিফর্ম থাকে? 3টা কিউনিফর্ম অস্থি থাকে। আবারও দেখো বইয়ের মধ্যে দেওয়া, টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, কিউবয়েড, 3টা কিউনিফর্ম। টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, কিউবয়েড, 3টা কিউনিফর্ম। পারবা কিনা? পারা যাবে কিনা? কথাটা বুঝতে পেরেছো কিনা? তাহলে দেখো তো, এই নামগুলো থেকে তোমার প্রশ্ন আসবে। তোমার 2 পায়ের হাড্ডিগুলো কিন্তু পড়া হয়ে গেল। তোমার এখানে কার্পাল 8টা নাম পড়া হয়ে গেছে, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোটাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেড, হ্যামেট। তোমার এখানে টার্সাল 7টা নাম পড়া হয়ে গেল, টিসি, এনসি, 3সি, তোমার 7টা নাম পড়া হয়ে গেল। এটা কিন্তু মাস্ট, তোমার কিন্তু এই পড়া একদম হয়ে গেল। কথাটা কি ক্লিয়ার? ওকে, এইবার তুমি তাকায় দেখো, এইবার তুমি দেখবা যে ভাইয়া আর কয়টা হড্ডি? তাহলে আমার কি এইখানে 60টা পড়া শেষ, ওখানে 60টা পড়া শেষ, প্লাস ওখানে 80টা পড়া শেষ। তুমি তাকায় দেখো, যোগফল করো, যোগফল হলো 200। তার মানে আমাদের হাড্ডি আছে কয়টা? 206টা। 206 থেকে 200 বিয়োগ দাও, থাকে 6টা। ভাই এই 6টা কোন হাড্ডি? এই 6টা অলরেডি তোমার জানা। এই যে এই হলো আমাদের ক্লাভিকল, এই হলো আমাদের স্ক্যাপুলা। তাহলে এখানে 2 পাশে 2টা ক্লাভিকল, 2 পাশে 2টা স্ক্যাপুলা। ছবি দেখলেই তো পারা যায়। 2 পাশে 2টা ক্লাভিকল, 2 পাশে 2টা স্ক্যাপুলা। এই যে ক্লাভিকল, এই যে 2টা ক্লাভিকল, আর পিছনের দিকে তুমি যদি ঘোরাও, পিছনের দিকে এই যে স্ক্যাপুলা, এই দুটো হলো স্ক্যাপুলা। তাহলে 2 পাশে 2টা, এরা তৈরি করে বক্ষ অস্থি চক্র। পরীক্ষায় প্রশ্ন আসবে, বক্ষ অস্থি চক্রের হাড্ডি কয়টা? উত্তর হলো 4টা। আর ঠিক তুমি যদি নিচে চলে যাও, তাহলে নিচে তুমি যদি যাও, তাহলে এই যে এই হাড্ডিটার নাম হলো হিপ বোন। এটার নাম হিপ বোন, পুরা হাড্ডিটার নাম হলো হিপ বোন। এখন হিপ বোনের মধ্যে 3টা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। একটা হিপ বোনের মধ্যে কয়টা অস্থি থাকে? একটা হিপ বোনের মধ্যে 3টা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। হিপ বোনের মধ্যে 3টা অস্থি থাকে। পরীক্ষা প্রশ্ন আসবে যে হিপ বোন কয়টা? উত্তর হলো 1, 1, 2টা। কিন্তু প্রত্যেকটার মধ্যে কয়টা করে অস্থি থাকে? 3টা করে, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আলটিমেটলি তোমার কিন্তু পুরাটাই পড়া হয়ে গেল। তুমি জাস্ট বইয়ের ছবিটার দিকে এখন তাকাও। এইটা তো আমাদের লাগবে না, আমরা এটা ওপেন করেছি কোন জায়গায়? আমরা এটা ওপেন করেছি এই জায়গায়। দেখো A to Z পড়া শেষ হয়ে গেছে। তুমি এখন প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারবা। এখান থেকে আসা, এখান থেকে প্রতিটা জিনিস তোমাকে পড়াই দিলাম। তুমি যদি মনে করো যে ভাই আমার একটা লাইন পড়া হয় নাই, আমি আমার কান কেটে ফেলে দিব, পুরাটা পড়া A to Z তোমাকে আমি পড়াই দিলাম। এখন তুমি যদি প্রশ্ন সলভ করতে যাও, দেখবে যে সবগুলো প্রশ্ন উত্তর করতে পারছো A to Z। এখানে দেখো, বিশ্বাস হয় না? চলো 2-একটা প্র্যাকটিস করে দেখি। দেখো কোনটা করটিকার অস্থি? ফসফেট, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনোইড, এথময়েড। এর বাইরে যা থাকবে প্যালেটাইন, এর বাইরে। তাহলে এটা হলো উত্তর। তারপরে কোনটা স্ফেনোইড কোথায় থাকে? করটিকার মধ্যে। ম্যান্ডিবলের সংখ্যা কত? ম্যান্ডিবল এবং, আমি তো আগেই বলেছি, ম্যান্ডিবল এবং ভোমার একটা করে, একটা। কোনটা মুখমণ্ডলীয় অস্থি? দেখো ক্লাসটা আমার অংশটুকু দেখার পর তুমি এগুলো সবগুলা উত্তর করতে পারবা, সবগুলা উত্তর করতে পারবা। এখানে 2-একটা এক্সট্রা কথা বলা আছে, যেমন কোন অস্থিটা দেখতে কিসের মতো, এইরকম 2-একটা কথা বলা আছে। সেগুলা 2-একটা জিনিস আমি তোমাকে দেখাই দিব। যেমন পরীক্ষায় বলতে পারে যে কোন অস্থিটা দেখতে প্রজাপতির মতো। তোমাকে মনে রাখতে হবে যে প্রজাপতির মতো দেখতে হলে স্ফেনয়েড। 2-একটা লাইন এক্সট্রা পড়তে হবে আর কি। আর অক্সিপিটাল অস্থির মধ্যে একটা বড় একটা ফাঁকা জায়গা থাকে, যেটার নাম হলো মহাবিবর। বাংলায় বলে এটাকে মহাবিবর। কোন অস্থির মধ্যে থাকে? অক্সিপিটাল। কয়েকটা কথা বলে দিলাম। ইউ আকৃতির অস্থি কোনটা? হাইওয়েড এবং ম্যান্ডিবল। দেখো ইউ আকৃতির কোনটা? হাইওয়েড অস্থি, ম্যান্ডিবল অস্থি। আর বডিতে আর কি ইউ আকৃতির আছে? ডিওডেনাম এবং হেনলির লুপ। ঠিক আছে, তো এরকম একটা প্রশ্ন আসতে পারে, ইউ আকৃতির কোনটা সেটাও বলে দিলাম। ওকে, ইউ আকৃতির কোনটা সেটাও পড়িয়ে দিলাম। দেখো এখানে সবগুলো উত্তর করতে পারবা।
ঠিক আছে, বড় ছিদ্র কোথায় থাকে? অক্সিপিটাল। তাহলে এইটাও তো একটা এক্সট্রা লাইন, সেটাও আমি তোমাকে পড়াই দিলাম। ওকে, বেশিরভাগ এখানে 95% প্রশ্ন পেরে যাবা। ভাই 95% পারবো আর 5%, 5% তো এক্সট্রা তথ্য থাকবেই। এত তথ্য তো মনে রাখা পরীক্ষার আগে খুবই কঠিন। আর ওই যে বললাম অক্সিপিটাল অস্থির মধ্যে বড় একটা গোল্লা থাকে, ওই গোল্লাটার নাম কি? মহাবিবর। ইংরেজি নাম কি? ফোরামেন ম্যাগনাম। তাহলে এটার নাম হলো ফোরামেন ম্যাগনাম, এটা অক্সিপিটাল অস্থিতে অবস্থিত। আর আমাদের কান থাকে কোন অস্থিতে? আমরা টেম্পুর শব্দ শুনি কি দিয়ে? আমরা একটা কান দিয়ে টেম্পুর শব্দ শুনি না? তাহলে কান থাকে টেম্পোরাল অস্থিতে, মনে রাখতে হবে। আমাদের কান কোন অস্থির মধ্যে থাকে? টেম্পোরাল অস্থির মধ্যে। এগুলো কয়েকটা এক্সট্রা ইনফো থাকতে পারে, যেগুলো তুমি তাহলে এই দেখো এই বক্স থেকে সকল প্রশ্ন আসবে। এই 2 পেজের প্রত্যেকটা এমসিকিউ পারবা তুমি। এখন যে কোনো বই থেকে প্র্যাকটিস করো, A to Z উত্তর করতে পারবা। A to Z তুমি পারবা। আমি তোমার যারা এই চ্যাপ্টারটা ভয় পাইতা, আমার এই অংশটুকুর এই 20 মিনিট ক্লাস যদি ঠান্ডা মাথায় দেখো, তোমাকে আমি বস বানাই দিতে পারবো, একদম A to Z বস বানাই দিতে পারবো। বুঝাতে পেরেছি কি? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই ছক থেকে তুমি দেখো এখানে যতগুলো প্রশ্ন আছে প্রায় 100টার মতো, এখান থেকে যে একটা প্রশ্ন আসলে তুমি সেটা পারবা। আমি তোমাকে এটা পুরাটাই পড়াই দিলাম। আবারও বলছি, যতটুকু বললাম এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তুমি এখানে সবগুলো সলভ করো, দেখবে সবগুলো পারবা, বিশ্বাস করো। A to Z পারবা। আমি চাইলে এখন সলভ করে দিতে পারি, কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাবে। রেদার দেন তুমি জাস্ট আমার অংশটুকু শুনলা, নিজে একবার সলভ করো, পুরাটা পারবা, পুরাটা পারবা। দেখো উপাঙ্গীয় কঙ্কাল কয়টা? 126টা, 126টা। আপার লিম্বে কয়টা? আপার লিম্ব ঊর্ধ্ববাহু। আর আপার লিম্ব একটাতে কয়টা? 30টা। দুইটাতে কয়টা? 60টা। তাই না? ফ্যালাঞ্জেস কয়টা? ফ্যালাঞ্জেস 14টা। তো যেই জিনিস আমি একবার বলেছি সেটা বারবার একই কথা বলে তোমাদের সময় আমি পরীক্ষার আগে, যেহেতু রিভিশন দিচ্ছ তুমি জাস্ট একবার চোখ বুলাবা, দেখবে সবগুলা পড়া হয়ে গেছে। তাহলে এই টপিক থেকে ইনশাআল্লাহ আমরা সব পারবো। এরপরে যে টপিকটা দেওয়া আছে সেটা হলো একটু ভেতরের দিকের কিছু কথা বলা আছে। তো এখানে এরপর আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে বায়ুপূর্ণ অস্থি কোনগুলা? তো আমাদের কিছু কিছু অস্থির ভেতরে সাইনাস থাকে, কিছু কিছু অস্থির ভিতরে ফাঁকা জায়গা থাকে, সেগুলোকে বলে বায়ুপূর্ণ অস্থি। তো কয়েকটা বায়ুপূর্ণ অস্থির নাম আমি তোমাকে পড়াই দিচ্ছি। ম্যাক্সিলা, ফ্রন্টাল, এথময়েড, স্ফেনয়েড। মনে আছে এটা কোথায় পড়ছো? শ্বাসক্রিয়া এবং শ্বসন। যে সকল অস্থির ভেতরে সাইনাস থাকে, ম্যাক্স ফ্রান্স থেকে স্পেনে এলো। ম্যাক্সিলা, ফ্রন্টাল, স্ফেনয়েড, এথময়েড। ম্যাক্স ফ্রান্স থেকে স্পেনে এলো। এই চারটা দিয়ে তুমি কোনটা কোনটা বায়ুপূর্ণ অস্থি মনে রাখতে পারবা। তাহলে এটা একটা এক্সট্রা তথ্য ছিল, যেই তথ্যটা এখান থেকে আমি তোমাকে বলে দিলাম। আর ওই যে প্যাটেলা যে অস্থিটা আমাদের হাঁটুর মধ্যে থাকে, প্যাটেলার ছবিটা চাইলে তোমাকে আমি দেখাই দিতে পারি। তুমি এই যে আমাদের পায়ের দিকে যদি তাকাও, পায়ের দিকে দেখলেই তুমি ইনশাআল্লাহ বুঝতে পারবা। এই হাড্ডিটার নাম হলো প্যাটেলা। এইখানে যে হাড্ডিটা, এই হাড্ডিটা এই যে সাইড থেকে দেখতে পাচ্ছ, এই হাড্ডিটার নাম হলো প্যাটেলা। সামনে থেকে এই হাড্ডিটার নাম হলো প্যাটেলা। বুঝতে পারছি? তাহলে প্যাটেলার অস্থি এটা একটা কি ধরনের অস্থি? এটা একটা সিসাময়েড অস্থি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, প্যাটেলা কি ধরনের অস্থি? প্যাটেলা একটা সিসাময়েড অস্থি। বডিতে আর কি কি সিসাময়েড অস্থি আছে? বডিতে প্যাটেলা একটা সিসাময়েড অস্থি, তাহলে প্যাটেলার নাম লিখে দিলাম। প্যাটেলা আর পিসিফর্ম। প্যাটেলা একটা সিসাময়েড অস্থি, আর পিসিফর্ম এটাও একটা। প্যাটেলা আর পিসিফর্ম এটা একটা সিসাময়েড অস্থি। ঠিক আছে, তাহলে এই তো বিশ্বাস করো এগুলো থেকে তুমি 100% কমন পাবা। এবার কশেরুকা। তোমাকে জাস্ট জানতে হবে যে কশেরুকা থেকে কি কি এমসিকিউ আসতে পারে। তোমাকে মেইন পয়েন্টগুলো আমি পড়াই দিচ্ছি পরীক্ষার আগে। আগেই বলা হয়েছে 5 ভাগে, সার্ভাইকালটা 7 ভাইকাল, থোরাসিক মানে বুকে থাকে, ব দিয়ে বুক, ব দিয়ে 12, লাম্বার 5টা, স্যাক্রাম একটা, কক্কিজিয়াল কয়টা? কক্কিজিয়ালও একটা, কক্কিসও একটা। ছোটবেলায় যখন বাচ্চা অবস্থায় থাকি আমরা, মানব ভ্রূণে মায়ের পেটে 33টা অস্থি থাকে, কিন্তু যখন আস্তে আস্তে পরিণত হয়ে যাই আমরা, তুমি যখন বড় হয়ে যাও তখন এখানে 26টা অস্থি, সবগুলো মিলে 26টা অস্থি হয়ে যায়। এই কথাটাই বলা হয়েছে। তো এইগুলো অলরেডি তুমি পারবা। আবারও বলছি, এগুলো তুমি যে দেখলেই পারবা। তুমি এখন আমার কথা বললাম তো, তুমি এখন যে কোনো বই প্র্যাকটিস করো, আমি যতটুকু বলছি এর বাইরে সবগুলাই তুমি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে, এখন কশেরুকা থেকে তোমাকে যেই জিনিসটা পড়াতে হবে সেটা হলো এই ছবিটা। একটা কশেরুকার কি কি অংশ? এটাকে বলে কশেরুকার বডি বা সেন্ট্রাম।
ঠিক আছে। আর এই পুরো জায়গাটাকে বলে, বডির বাইরে পুরো জায়গাটাকে বলে আর্চ। আর্চের মাঝখানের এই পয়েন্টটার নাম হলো স্পাইনাস প্রসেস। তো দেখো এইটা হলো স্পাইনাস প্রসেস। তারপরে দেখো দুই পাশে দুইটা আঙ্গুল দিয়ে দিলাম, এই যে আঙ্গুল দুইটা হলো ট্রান্সভার্স প্রসেস। কথা ক্লিয়ার? দেখো এই যেভাবে রাখা যাচ্ছে, তাহলে মাঝেরটা হলো স্পাইনাস প্রসেস, দুই পাশের দুটো হলো ট্রান্সভার্স প্রসেস। তো দেখো এই যে ট্রান্সভার্স প্রসেস লিখাই আছে, ট্রান্সভার্স প্রসেস। কথাটা ক্লিয়ার? ট্রান্সভার্স প্রসেস। এখন এদের এই স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেসের যে মাঝের জায়গাটা, তার মানে এই যে দুইটা আঙ্গুলের যে মাঝের জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ল্যামিনা। পরীক্ষায় কিন্তু আসতে পারে, ল্যামিনা কাকে বলে? স্পাইনাস প্রসেস আর ট্রান্সভার্স প্রসেসের মাঝের জায়গাটা। আর ধরো এইটা হলো বডি, এইটা হলো ট্রান্সভার্স প্রসেস। বডি আর ট্রান্সভার্স প্রসেসের যে মাঝের জায়গাটা, সেটার নাম পেডিকল। এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বডি আর ট্রান্সভার্স প্রসেসের মাঝের জায়গাটা, এটার নাম পেডিকল। আর মাঝখানে যে গোল্লাটা, এটা তো একটা ফাঁকা জায়গা, এটার নাম ভার্টিব্রাল ফোরামেন। সবগুলো ভার্টিব্রাল ফোরামেন একসাথে বসে তৈরি করে একটা ভার্টিব্রাল ক্যানেল। সবগুলো ভার্টিব্রাল ফোরামেন একসাথে একটা ভার্টিব্রাল ক্যানেল তৈরি করে। তাহলে এই কথাটা আমাদেরকে ঠান্ডা মাথায়, এই কথাটা আমাদের ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এখানে আরেকবার বলছি, এটা হলো বডি, যেটার অপর নাম সেন্ট্রাম, এটা নাম ভার্টিব্রাল ক্যানেল বা ভার্টিব্রাল ফোরামেন। মূলত একটা থাকলে ভার্টিব্রাল ফোরামেন শব্দটা বলাটাই ঠিক। এটার নাম হলো ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। দুইটার মাঝের জায়গাটার নাম ল্যামিনা, আর ট্রান্সভার্স প্রসেস আর এইটার মাঝে জায়গাটার নাম হলো পেডিকল। এই রিলেটেড প্রশ্নই তোমার কাছে আসবে। আর এখান থেকে আর প্রশ্ন আসবে, এই যে ভার্টিব্রাল ফোরামেন, এইটার মধ্যে কি থাকে? এটার মধ্যে থাকে সুষুম্না কাণ্ড, এটার মধ্যে থাকে সুষুম্না কাণ্ড। আর এইখানে এই দিক দিয়ে বের হয় সুষুম্না স্নায়ু ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে। তো এখানে একটা এমসিকিউ পরীক্ষা যদি আসে যে ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে কি থাকে, উত্তর করবা সুষুম্না কাণ্ড। যদি প্রশ্ন করে ইন্টারভার্টিব্রাল ফোরামেনের মধ্যে কি থাকে, ইন্টারভার্টিব্রাল ফোরামেন, উত্তর করবা সুষুম্না স্নায়ু, উত্তর করবা সুষুম্না স্নায়ু। এখন তুমি বলতে পারো ভাই ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা আবার কি? তো যারা হঠাৎ করে আজকে প্রথমবার এগুলো পড়বা, তার কাছে এই জিনিসটা একটু হলেও কঠিন বলেই মনে হবে যে ভাই এই জিনিস তো জীবনও শুনি নাই। কিন্তু তুমি যদি দেখো, এই যে তাকায় দেখো, এটা তো সামনে থেকে, তাই না? পাশ থেকে যখন একটা আরেকটার উপরে এরকম বসে যায়, একটা কশেরুক আরেকটা কশেরুকের উপরে বসে যায়, তুমি তাকায় দেখো তো, আমি তোমাকে বড় করে দেখাচ্ছি। দেখো দুইটা কশেরুকার মধ্যে এই জায়গাতে একটা গ্যাপ দেখা যাচ্ছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো এইখানে একটা গ্যাপ, এই গ্যাপটার নাম হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন, জানালার মতো। এই দিক দিয়ে কি বের হয়ে আসে? এই দিক দিয়ে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়। এই দিক দিয়ে বের হয় সুষুম্না স্নায়ু। পরীক্ষায় প্রশ্ন আসবে, এটার নামে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, এই দিক দিয়ে সুষুম্না স্নায়ু বের হয়। তাহলে ভাই ভার্টিব্রাল ফোরামেন কোনটা? ভার্টিব্রাল ফোরামেন হলো এটা তো দেখা যাচ্ছে না এখানে। ভার্টিব্রাল ফোরামেন এটার ভেতরে, এই ভেতরের ফাঁকা জায়গাটা, এই যে ভেতরে, যেটা একদম ভেতরে, এইভাবে তো দেখা যাচ্ছে না। তাহলে এটা কিভাবে দেখা যাবে? ছবিটা একবার দেখাই দিলে তোমার বাকি জীবন এটা ভুল হবে না আর কি। জাস্ট তোমাকে জানাই দিলাম, এই ছবিতে তো আসলে এটা দেখা যাচ্ছে না, জাস্ট ভার্টিব্রাল ফোরামেন। এই যে তাকায় দেখো ভার্টিব্রাল ক্যানেল। তো দেখো এই যে সবগুলো একসাথে বসার পর একটা ক্যানেল তৈরি হলো। এই যে তীর চিহ্ন দেওয়া, এটার মধ্যে থাকে আমাদের সুষুম্না কাণ্ড, এটার মধ্যে আমাদের সুষুম্না কাণ্ড থাকে। তুমি কমন পেয়ে যাবা, বললাম তো আমি, তুমি কমন পেয়ে যাবা, একদমই কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে দেখো তো, এই যে এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো উত্তর করতে পারবা A to Z। দেখো বিশ্বাস না হয় তুমি জাস্ট সলভ করো, আমি তো তোমাকে পিডিএফটা দিয়ে দিচ্ছি, তুমি A to Z উত্তর করতে পারবা ভাইয়া। এটা জাস্ট একবার গো থ্রু করো, প্রতিটাই কমন পেয়ে যাবা, একদম কমন পেয়ে যাবা। ঠিক আছে, এইবার বুকের খাঁচা থেকে জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাকে পড়তে হবে। ছবিটা থেকেই পড়াই দেই, তাহলে পড়া সহজ হবে। এইটার নাম স্টারনামের 3টা অংশ। উপরের অংশটার নাম ম্যানুব্রিয়াম, এই অংশটার নাম বডি, এই অংশটার নাম জিফয়েড প্রসেস। তাহলে স্টারনামের কয়টা অংশ? 3টা অংশ, ম্যানুব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস। নিচে ছুরির মতো অংশটার নাম জিফয়েড প্রসেস। তাহলে কোনটা স্টারনামের অংশ না? নাম 3টা আরেকবার বলে দিলাম, ম্যানুব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস। আর এই যে কশেরুকা, দেখো তো মোট কয়টা কশেরুকা এটার সাথে লাগানো, দেখো তো মোট কয়টা কশেরুকা এটার সাথে লাগানো। তাকায় দেখো, এখানে মোট 7টা কশেরুকা, 1 2 3 4 5 6 7, মোট 7টা কশেরুকা স্টারনামের সাথে লাগানো। এই 7টা কশেরুকাকে বলে ট্রু রিব বা আসল পরশুকা, প্রকৃত পরশুকা।
এই সাতটা কশেরুকাকে বলা হয় ট্রু রিব বা প্রকৃত পরশুকা। এই সাতটা কশেরুকাকে বলে ট্রু রিব বা প্রকৃত পরশুকা। তাহলে বাকি পাঁচটা এগুলো কিন্তু ট্রু না, এগুলো কিন্তু আসল না। তাহলে বাকি পাঁচটা কি দেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে প্রকৃত পরশুকা কয়টা? 1 থেকে 7। নকল পরশুকা কয়টা? 8 থেকে 12। এর মধ্যে 11 আর 12 কি? ভাসমান পরশুকা। আর তাহলে 8, 9, 10 কি? কোস্টাল আর্চ গঠন করে। এটা পরীক্ষায় আসবেই। প্রকৃত পরশুকা 1 থেকে 7, অপ্রকৃত পরশুকা 8 থেকে 12, 11 আর 12 হলো ভাসমান, 8, 9, 10 হলো কোস্টাল আর্চ তৈরি করে। প্রত্যেকটার কিন্তু স্পেশালিটি আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ। ভাসমান পরশুকা কারা কারা? 11 আর 12। এপাশের 11, এপাশের 12, এপাশের 11, এপাশের 12, তার মানে এপাশে দুইটা, এপাশে দুইটা, দুই জোড়া। কিন্তু এখানে যা আলোচনা হচ্ছে সবই কিন্তু দুইটা করে, মানে 1 থেকে 7, তার মানে 7 জোড়া প্রকৃত পরশুকা, 5 জোড়া অপ্রকৃত পরশুকা, 2 জোড়া ভাসমান পরশুকা, 3 জোড়া কোস্টাল আর্চ গঠন করে। অপ্রকৃত পরশুকাগুলাই কিন্তু ভাসমান এবং কোস্টাল আর্চ, মানে অপ্রকৃত গুলাই কিন্তু আরো 2 ভাগে বিভক্ত, ওগুলো আবার 2 রকম। এটা থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাকে এখান থেকে করবে না। আমি যতটুকু পড়তে বলছি তুমি যদি আমার কথা মন দিয়ে শোনো, পরীক্ষার পরে আমার পড়ার সাথে পড়ানোর সাথে এটা মিলাই নিও। কথাটা কি ক্লিয়ার? পারা যাবে ইনশাল্লাহ। তাহলে ডান, এবার হাতের মধ্যে চলে আসো। হাত থেকে কয়েকটা জিনিস পড়তে হবে, পা থেকে কয়েকটা জিনিস পড়তে হবে। দেখো, এই যে আমাদের হিউমেরাস, এটা হিউমেরাস, এটা কোন জায়গায় লাগানো থাকে? এখানে লাগানো আছে না? এই লাগানো কোন জায়গায়? এটা স্ক্যাপুলার মধ্যে লাগানো। কোন হাড্ডির মধ্যে লাগানো? স্ক্যাপুলা। পরীক্ষার প্রশ্ন আসবে হিউমেরাস স্ক্যাপুলার কোন জায়গায় লাগানো থাকে? উত্তর হলো গ্লেনয়েড গহ্বর। দেখো, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? স্ক্যাপুলার মধ্যে। বিশ্বাস হয় না? বিশ্বাস হওয়া হইর কিছু নাই, আমি জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি। এই যে দেখো, এই যে শোল্ডার গার্ডেল, এই যে এটা স্ক্যাপুলা, এটা হিউমেরাস, এটা এই জায়গাটার নাম হলো গ্লেনয়েড গহ্বর। এই জায়গাটার নাম গ্লেনয়েড গহ্বর। তাহলে দেখো, পরীক্ষায় এটাই প্রশ্ন করবে, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? গ্লেনয়েড গহ্বর থাকে স্ক্যাপুলার মধ্যে। এরকম আরো কয়েকটা গহ্বর থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি তোমাকে এটা একবারে গুছিয়ে দিচ্ছি, আরো কয়েকটা গহ্বর থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, গ্লেনয়েড গহ্বরে তো হাত লাগানো থাকে, পা লাগানো থাকে কোন গহ্বরে? পরীক্ষায় আসবে, একবারই দেখাই দিলাম, অ্যাসিটাবুলাম গহ্বর। এটা থাকে হিপ বোন, নিতম্বাস্থিতে, পায়ের ইলিয়াম ইস্টিয়াম পিউবিস দিয়ে যেই বোনটা তৈরি হয় সেইখানে। ঠিক আছে, এখানে এরকম আর কোনো গহ্বর আছে? এই যে একটু আগে বললাম ফোরামেন ম্যাগনাম অক্সিপিটাল অস্থিতে। ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে? এই কথাটা বলে দিলাম। হাড্ডির থেকে এইটুকু পড়লেই তোমার পুরাটা এমসিকিউ কমন পড়ে যাবে। তাহলে ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে? অক্সিপিটাল অস্থিতে। তাহলে অ্যাসিটাবুলাম কোথায় থাকে? হিপ বোনে। ওখানে আরো একটা ফাঁকা জায়গা থাকে, সেটা নাম হলো অবটুরেটর ফোরামেন, চলে আসতে পারে পরীক্ষায়, ওই হিপ বোনের মধ্যেই থাকে। তাহলে হিপ বোনে কয়টা? হিপ বোনে 2টা, অ্যাসিটাবুলাম, অবটুরেটর। আমি এটা এইভাবে মনে রাখি আর কি, হিপ বোন, হিপ বোন, হিপ বোনে কয়জন? সরেও সরেয়া। তাহলে অবটুরেটর ফোরামেন, অ্যাসিটাবুলাম, হিপ বোনে এই 2টা থাকে। এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে অনেকগুলো, এগুলো একবারই যেহেতু এখানে দেওয়া আছে, একবারই আমি তোমাকে পড়াই দিচ্ছি। এগুলো স্পেশাল, সব স্পেশাল বোনের স্পেশাল। অডন্টয়েড প্রসেস কোথায় থাকে? অডন্টয়েড, ট দিয়ে 2, মনে রাখতে হবে 2 নাম্বার সার্ভাইকাল কশেরুকা। দেখো, অডন্টয়েড, ট দিয়ে 2, দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, যেটার নাম এক্সিস। তাহলে অডন্টয়েড প্রসেস কোথায় থাকে? এক্সিসে থাকে, যেটা 2 নাম্বার সার্ভাইকাল কশেরুকা। কথা ক্লিয়ার? এরপরে আসবে অলিক্রেনন প্রসেস কোথায় থাকে? এখন তো আর বোনস দেখার টাইম নেই, তুমি 2 দিনের পরীক্ষা দিতে যাবা। অলিক্রেনন, দেখো অলি ল আছে, আলনা, আলনার মধ্যেও ল আছে, তাহলে কোথায় থাকে এটা? অলিক্রেনন প্রসেস থাকে আলনার মধ্যে। অলিক্রেনন, অলি ল দিয়ে আলনা, এইভাবে মনে রাখতে হবে, দেখবা পড়া হয়ে গেছে। ডেলটয়েড রিচ, এইটার নাম ডেলটয়েড। এই পেশিটার নাম কি? ডেলটয়েড। আমরা যে এরকম করি, এই অংশটুকুর নাম ডেলটয়েড। এই হাড্ডিটার নাম কি? হিউমেরাস। তাহলে ডেলটয়েড রিচ কোথায় থাকবে? হিউমেরাসে থাকে। ডান। এরপর স্টাইলয়েড প্রসেস, তাকায় দেখো, আমরা এরকম করে স্টাইল করি না? স্টাইল, এই যে উঁচু হয়ে আছে আমার হাতের মধ্যে, এই যে দেখো উঁচু ফুলে আছে না? এই যে ফুলে আছে না? এই যে ফোলা 2টা, এই 2টার নাম স্টাইলয়েড প্রসেস। তাহলে এই হাড্ডির 2টার নাম কি? এটার নাম রেডিয়াস, এটার নাম আলনা। স্টাইলয়েড প্রসেস কোথায় থাকে? রেডিয়াস আর আলনা। এভাবে মনে রাখতে পারো, রেডিও 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 দিয়ে আলনার স্টাইল বাড়িয়ে দিলাম। তাহলে স্টাইলয়েড প্রসেস কোথায় থাকে? রেডিয়াস আর আলনায়। কথাটা কি মনে থাকবে? ঠিক আছে, ওকে। তাহলে আশা করি ডান। এবার স্ক্যাপুলা, স্ক্যাপুলাতে একটু আগে বললাম গ্লেনয়েড গহ্বর থাকে। স্ক্যাপুলায় আরো 2টা প্রসেস থাকে, একটার নাম কোরাকয়েড প্রসেস, একটার নাম অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে স্ক্যাপুলা, এটা এইভাবে মনে রাখতে পারো, পোলা বা পুলা, পুলাটা কড়া আঁকে, মানে পলাটা খুব ভালো ছবি আঁকে, আমরা বলি না? তাহলে স্ক্যাপুলা, কড়া মানে কোরাকয়েড, আঁকে মানে অ্যাক্রোমিয়াল, একবারে মনে রাখা যায়। কোন প্রসেস কোথায় থাকে? ভাইয়া এগুলো আসে বলে আমি তোমাকে বলে দিলাম। তারপর আমরা বলি না, পায়ের টাকনুর উপরে কি পড়তে হবে?
প্যান্ট পরতে হবে, এটা আমাদের হাদিসে আছে। টাকনুর অপর নাম কি? ম্যালিওলাস। টাকনুর অপর নাম ম্যালিওলাস। তাহলে ম্যালিওলাস কোথায় থাকবে? পায়ে। টাকনুর ওই জায়গায় কি থাকে? টিবিয়া ফিবুলা। তাহলে ম্যালিওলাস কোথায় থাকে? টিবিয়া ফিবুলার মধ্যে থাকে। বুঝাতে পারলাম? ঠিক আছে, ওকে। আর দুইটা শব্দ তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। ফিমারের মধ্যে থাকে ট্রোক্যান্টর। ফিমারে কি থাকে? ফিমারের মধ্যে থাকে ট্রোক্যান্টর। ফিমারের মধ্যে থাকে ট্রোক্যান্টর। দ্যাটস ইট, এইটুকু পড়লেই হয়ে যাবে। চলো একবার সাম আপ করি। রেডি? 1 2 3। হিউমেরাসের মধ্যে থাকে ডেলটয়েড রিচ। আলনার মধ্যে থাকে আলনা, ল দিয়ে অলিক্রেনন প্রসেস। ঠিক আছে, এখানে আর কি থাকে? স্টাইলয়েড প্রসেস। রেডিয়াসেও থাকে, আলনাতেও থাকে। তাহলে এই তো এটা হয়ে গেল। স্ক্যাপুলাই কি? স্ক্যাপুলা, পুলা ভালো আঁকে, কড়া আঁকে। তাহলে কোরাকয়েড এবং অ্যাক্রোমিয়াল, আঁকে মানে অ্যাক্রোমিয়াল। এটাও তোমাকে আমি পুরাটা বলে দিলাম। আর কি? পায়ে চলে যাও। তুমি যদি পায়ে যাও তাহলে ফিমারের মধ্যে থাকে ট্রোক্যান্টর, টিবিয়ার মধ্যে থাকে ম্যালিওলাস। সবগুলা বলে দিলাম। আর হিপ বোনে কি থাকে? হিপ ও আ, অবটুরেটর ফোরামেন, অ্যাসেটাবুলাম। এখন তুমি প্র্যাকটিস করো, ব্রেনের মধ্যে 2 থেকে 3 বারে রিভাইজ করো। এটা তোমার একদম পড়া হয়ে গেল। তুমি সলভ করো, দেখো A to Z সলভ করতে পারবা। A to Z সলভ করতে পারবা। A to Z তুমি সলভ করতে পারবা, একদম পারবা। তুমি বিশ্বাস হচ্ছে না? জাস্ট গো থ্রু ইট। আমি তোমাকে পুরাটা পড়াই দিছি। তোমাকে এই তো 200-300 এমসিকিউ একটা চ্যাপ্টার থেকে সলভ করলে তোমার আর কিচ্ছু বাকি থাকবে না, এবং প্রত্যেকটা এমসিকিউ আমি তোমাকে পড়াই দিয়েছি। আর এই যে এইটা হলো স্টারনাম। একটু কাপড় খুলেই দেখাতে হচ্ছে, কিছু করার নাই। এই যে এই জায়গাটা দেখো, এখানে আলো অন্ধকার কেন দেখাচ্ছে আমাকে? এই যে এই জায়গাটাও আছে, এই পাশে লাইটটা অফ, সেই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। ওকে, এখন দেখা যাবে আশা করি। তো দেখো এই যে স্টারনাম, এইখানে আমার একটু খাজ আছে না? সবারই থাকে। এটার নাম জুগুলার নজ। জুগুলার নজ কোথায় থাকে? স্টারনামে থাকে। তাহলে জুগুলার নজ কোথায় থাকে? স্টারনামে থাকে। এই তো, এই কথাটাও তোমাকে আমি খেয়াল করিয়ে দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, এখন তুমি এটা সলভ করো। দেখো A to Z পড়া হয়ে গেছে। বিশ্বাস হয় না? একদম ডান, একদম ডান। যারা বই পড়ছো, বই থেকেই পড়ো। আমি তোমার পুরাটা কাভার করে দিলাম। সবগুলা প্রসেস বেশিরভাগ 99% কাভার করে দিছি ভাই। 1% ওইটা থেকে আর প্রশ্ন আসবে না, প্যারা খাওয়ার কোনো কারণ নেই। হাড্ডি রিলেটেড আমি যতটুকু বলছি, এই রিলেটেড পুরাপুরি কমন পেয়ে যাবা। পুরাপুরি কমন পেয়ে যাবা। হাড্ডি রিলেটেড A to Z কমন পেয়ে যাবা। নো ওয়ারিস, নো চিন্তা, একদম ডু ফুর্তি, একদম চিন্তা করার কোনো কারণ নাই। ঠিক আছে, এবার এখানে এরপরে দেওয়া আছে কিছু অস্থি সম্পর্কে কথা, কিছু পেশি সম্পর্কে কথা, কিছু রোগ। এই রিলেটেড মেইন কথাগুলো বলে দিচ্ছি, যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তাকায় দেখো, অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম। একইভাবে এখানে বাকি আবরণগুলো তোমাকে আমি 2-1টা পড়াই দেই। তরুণাস্থির আবরণের নাম কি? পেরিকন্ডিয়াম। তারপর আমাদের হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। এরকম আরো প্রশ্ন আসতে পারে যে কিডনির আবরণের নাম কি? ক্যাপসুল। যদিও এটা পড়ার মধ্যে নেই, তাহলে এই কয়েকটা পড়ার মধ্যে আছে, আমি তোমাকে বলে দিলাম। অস্থি পেরিওস্টিয়াম, তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম। এই তো যেটুকু আছে সেইটুকু আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, এবার তোমাকে দেখতে হবে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পড়া। এই পড়াটা কিন্তু পরীক্ষায় তুমি পেয়ে যেতে পারো। সেটা হলো এই যে, এটা হলো হাড্ডি, এটাও একটা হাড্ডি। এই দুইটা হাড্ডিকে একে অপরের সাথে যুক্ত করে। এই যে এই দুইটা হাড্ডিকে একে অপরের সাথে যুক্ত করা হয়েছে। দেখো এই দুইটা হাড্ডিকে একে অপরের সাথে যুক্ত করা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ? এই হাড্ডি দুইটাকে একে অপরের সাথে যুক্ত করা হয়েছে। তুমি একটু তাকায় দেখো যুক্ত করা হয়েছে কিভাবে করা হয়েছে। তুমি দেখো এই জায়গাটাকে আমরা বলবো লিগামেন্ট। দুইটা হাড্ডিকে একে অপরকে যে যুক্ত করে তার নাম হলো লিগামেন্ট। আর তাহলে হাড্ডির সাথে হাড্ডিকে যুক্ত করে কে? মনে রাখবা, হাড্ডির সাথে হাড্ডিকে যুক্ত করে হালি, বা অস্থির সাথে অস্থিকে যুক্ত করে হালি বা ওলি। যেমনিই মনে রাখো, লিগামেন্ট হাড্ডির সাথে হাড্ডিকে যুক্ত করে, নাহলে অস্থির সাথে অস্থিকে যুক্ত করে। আর এই যে এইটা হলো একটা পেশি, পেশির সাথে হাড্ডিকে যে যুক্ত করে এদের নাম হলো টেন্ডন। তাহলে পেশির সাথে যে যুক্ত করে এটার নাম হলো টেন্ডন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আমি মনে রাখতাম পেটে, পেশির সাথে হাড্ডিকে যে যুক্ত করে তার নাম কি? টেন্ডন। তুমি এটা পরীক্ষায় প্রশ্ন পাবা। দেখো কোনটি হাড়ের সাথে পেশিকে যুক্ত করে? উত্তর হলো টেন্ডন। তাহলে কাকে বলে টেন্ডন, কাকে বলে লিগামেন্ট? আমি তোমাকে পুরাটাই খেয়াল করাই দিলাম। পারা যাবে ইনশাআল্লাহ, পারবা এখান থেকে। তাহলে এইটাই প্রশ্ন আসবে। এবার অস্থি থেকে আর কি পড়বা? এই প্যারা থেকে একটা প্রশ্ন আসে, সব জায়গায় একটা প্রশ্ন আসে। অস্থি, তুমি তাকায় দেখো, এটা শরীরের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল অস্থি। কেন? কারণ এটার মধ্যে অজৈব পদার্থ থাকে 60%।
অজৈব মানে কি? ক্যালসিয়াম। দেখো এটার মধ্যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তো পাথর তৈরি হয়, চুনা পাথর। তার মধ্যে হাড্ডিগুলা পাথরের মতো শক্ত, কারণ এটার মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট থাকে এবং এটাই বেশি পরিমাণে থাকে। কয় পরিমাণ? 60%। আর বাকি 40% থাকে জৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে কি থাকে? কোলাজেন এবং অসিমিউকয়েড। পরীক্ষা প্রশ্ন আসবে অস্থির মধ্যে কোন প্রোটিনটা থাকে? উত্তর হলো কোলাজেন প্রোটিন। অস্থির কোষ কয় রকম? 3 ধরনের, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। অস্থির আবরণের নাম কি? পেরিঅস্টিয়াম। একদম এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, গ্যারান্টি দিলাম। এইটুকু থেকে এই যে 4টা লাইন দাগাই দিলাম, বইয়ের মধ্যেও দেওয়া আছে, বইয়ের পড়াটাই তো আমি তোমাকে পড়াচ্ছি, জাস্ট একটু সংক্ষেপে পড়াচ্ছি, এর বাইরে প্রশ্ন আসবে না। কেউ যদি শুনেও যাও পরীক্ষার হলে কমন পেয়ে যাবা, আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, এরপর এটা সলভ করো, দেখবা পেরে গেছো। 5টা প্রশ্ন ইজিলি পারা যাবে, একদম পেরে যাবা। ঠিক আছে, দেখো এরপরে এখানে দেখো অস্থির কাজ, কয় রকম অস্থি আছে। প্রথম কথা হচ্ছে কিছু অস্থির ভেতরটা ফাঁপা, ফুটবলের মতো। আবার কিছু অস্থির ভেতরটা একদম তোমার ধরো তরমুজের মতো, ভেতরটা নিরেট। তো এগুলোকে বলে নিরেট অস্থি, কিছু আছে ফাঁপা অস্থি। নিরেট অস্থির উদাহরণ কি কি? বড় বড় অস্থি, হিউমেরাস, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা। এদের ভেতরে কিন্তু ফাঁপা থাকে না, এদের ভিতরে মজ্জা গহ্বর থাকে, এই কথাটা জানলেই হবে, উদাহরণটা পরীক্ষায় আসবে। এবং এসব অস্থির ভেতরের একক গঠনকে বলে হেভার্সিয়ান সিস্টেম। এই অস্থিগুলার যেমন আমাদের বিল্ডিংটা তৈরি হয় ইট দিয়ে, এই অস্থিগুলো তৈরি হয় হেভার্সিয়ান সিস্টেম দিয়ে। আর যেগুলো ফাঁপা অস্থি, দেখো কয়েকটা ফাঁপা অস্থি আছে, স্পঞ্জি অস্থি, যার অপর নাম ফাঁপা অস্থি, এদের নাম স্পঞ্জিবোন। দেখো মাথার খুলির অস্থি, আমাদের চ্যাপ্টাহাড় যেমন স্টারনাম, তারপরে বড় বড় অস্থির প্রান্তভাগ, পাখিদের সকল অস্থি চাপা অস্থি। মুরগি যে খাও, আমরা মুরগি খাই না, মোরগ খাই না, এগুলো সবগুলো অস্থি হলো স্পঞ্জি অস্থি। তাহলে অস্থি 2 রকম, নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি হলো বড় বড় হাড্ডিগুলা, আর এরা হলো স্পঞ্জি অস্থি। নিরেট অস্থির ভেতরে কি থাকে? হেভার্সিয়ান তন্ত্র থাকে, যেটা নিয়ে তো তোমরা সিকিউ পরীক্ষায় আঁকো। আমরা তো অলরেডি সিকিউ ছবি তোমাদেরকে দেখাই দিছি, বুঝতে পারলাম। স্পঞ্জিবনে কিন্তু হেভার্সিয়ান তন্ত্র থাকে না। স্পঞ্জিবনে কি থাকে না? স্পঞ্জিবনে মজ্জা থাকে না। স্পঞ্জিবনে মজ্জা থাকে না বলছি, স্পঞ্জিবনে কিন্তু হেভার্সিয়ান তন্ত্র থাকে না। মজ্জা সবারই থাকতে পারে, ঠিক আছে। অবশ্যই মজ্জা 2 অস্থিতি থাকে, কিন্তু স্পঞ্জি অস্থিতে কি থাকে না? হেভার্সিয়ান তন্ত্র থাকে না। এইটা হলো হেভার্সিয়ান তন্ত্র। এই যে এই ছবিটা দেখছো না, এই ছবিটা তো তোমরা এঁকেছো। তো হেভার্সিয়ান তন্ত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হেভার্সিয়ান তন্ত্রে ল্যাকুনাগুলার ভেতরে এই যে এগুলা তেলাপোকার মতো দেখতে, এগুলো কি? এই যে তেলাপোকার মতো দেখতে এগুলো কি? এগুলো হলো অস্থিকোষ বা অস্টিওসাইট। এই কথাটা পড়লেই হয়ে যায়, এদেরকে বলে অস্থিকোষ বা অস্টিওসাইট। হেভার্সিয়ান তন্ত্রের ভিতরে কি থাকে? অস্থিকোষ বা অস্টিওসাইট থাকে। দ্যাটস অল। হেভার্সিয়ান তন্ত্র যেহেতু তোমরা সিকিউতে খুব ভালো পড়ো, ইনশাআল্লাহ এটা বেশিরভাগই উত্তর করতে পারবা। দেখো অস্টিওসাইট কোথায় থাকে? ল্যাকুনার মধ্যে থাকে, একদম। তারপরে হেভার্সিয়ান তন্ত্র কোথায় দেখা যায়? নিরেট অস্থিতে দেখা যায়, তাই না? অস্থির গাঠনিক এবং কার্যিক এককের নাম কি? হেভার্সিয়ান তন্ত্র। হেভার্সিয়ান তন্ত্রে দেখো, বোঝাতে পারছি কিনা? এই যে স্তরগুলো থাকে, সেই স্তরগুলোর নাম কি? ল্যামেলি। হেভার্সিয়ান তন্ত্রে মূলত কোন কোষ থাকে? অস্টিওসাইট থাকে। অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, ল্যাকুনার ভেতরে মূলত অস্টিওসাইট থাকে, এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, এবার লিভার, কয় ধরনের লিভার আছে? পরীক্ষায় লিভার থেকে যদি প্রশ্ন আসে, লিভারটা তোমাকে একবারে গুছিয়ে দিব আমি, সেটা সামনে, বাট এইখানে না। তাহলে দেখো এই 2টা অস্থির মধ্যে পার্থক্য, ঠিক আছে। নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি বইয়ের মধ্যে পার্থক্যটা দেওয়া আছে, এখান থেকে এমসিকিউ আসবে। আবারও বলে দিচ্ছে, নিরেট অস্থির হেভার্সিয়ান তন্ত্র, নিরেট অস্থির কিন্তু হেভার্সিয়ান তন্ত্র থাকে, কিন্তু স্পঞ্জি অস্থির থাকে না। এরপরে দেওয়া এই পার্থক্যটা অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য। তরুণাস্থির মধ্যে কোনো হেভার্সিয়ান তন্ত্র থাকে না, তরুণাস্থির মধ্যে কোনো অস্থি মজ্জা থাকে না, তরুণাস্থি রক্ত তৈরি করতে পারে না, তরুণাস্থি হয় কিছুটা কোমল অস্থি। তরুণাস্থির অপর নাম কি? কোমল অস্থি। তরুণাস্থি কয় রকম? তাহলে দেখো তরুণাস্থি এবং অস্থির পার্থক্য, এই কথা মনে রাখতে হবে। তরুণাস্থি থেকে এমসিকিউ আসবে, বাপরে বাপ, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি তোমাকে দেখাই দিচ্ছি। তরুণাস্থি কয় রকম? খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তরুণাস্থি 4 রকম। স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ স দিয়ে স্বচ্ছ, স দিয়ে শ্বসনতন্ত্র। দেখো স্বচ্ছ তরুণাস্থি কোথায় থাকে? নাক, শ্বাসনালী, স্বরযন্ত্র, নাক, শ্বাসনালী, স্বরযন্ত্র, শ্বসনতন্ত্র, এগুলো শ্বসনতন্ত্রের পার্ট না? তাহলে স দিয়ে স্বচ্ছ, স দিয়ে শ্বসনতন্ত্র, এই জায়গাগুলোতে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। আর ব্যাঙের ভ্রূণে, এভাবে মনে রাখতে পারো, ভ্রূণের শ্বাস, ভ্রূণের শ্বাস মানে ভ্রূণ এবং আমাদের শ্বসনতন্ত্রে থাকে স্বচ্ছ, ভ্রূণের শ্বাস স্বচ্ছ, এভাবে মনে রাখতে পারো। স্থিতিস্থাপক, এই যে দেখো কান, যেখান থেকে ছেড়ে দিলাম আগের জায়গায় চলে গেল। ইলাস্টিক, এইটা মনে রাখবা 3E, ইলাস্টিক 3টা ই মনে রাখবা। ইলাস্টিক কোথায় পাওয়া যায়? ইলাস্টিক স্থিতিস্থাপক বা ইলাস্টিক স্থিতিস্থাপক বা ইলাস্টিক 3E, কয়টা ই? 1 2 3। দেখো কি থাকবে? ইয়ার, আমাদের কানের মধ্যে থাকে। ইউস্টেশিয়ান নালী,
ইউস্টেশিয়ান টিউব 3E, এপিগ্লটিস 3 জায়গায় থাকে। তাহলে একদম পরীক্ষায় প্রশ্ন আসবে ইয়ার ইউস্টেশিয়ান টিউব এপিগ্লটিস, একদম এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ইটস আ মাস্ট। ইয়ার ইউস্টেশিয়ান নালী এপিগ্লটিস, বোঝাতে পেরেছি কিনা? তাহলে স্থিতিস্থাপক একদম পরীক্ষায় প্রশ্ন আসবে, একদম মানে একদম খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো শ্বেততন্তুময়, তাহলে 3E দিয়ে কিন্তু এটা হয়ে গেল। শ্বেততন্তুময় আর শ্বেততন্তুময় আর চুনময় কোথায় থাকে? দেখো শ্বেততন্তুময় এইটা থাকে দুইটা কশেরুকার মাঝামাঝি জায়গায়। এই যে ছবিটা মনে রাখতে হবে, দুইটা কশেরুকার মাঝে যেটা থাকে দেখো সাদা সাদা, তো এইটার নামই শ্বেততন্তুময়। এই যে দেখতে পাচ্ছ, এই যে দুইটা কশেরুকার মাঝে, এইটার নামই শ্বেততন্তুময়। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এইটাই আসবে, দুইটা কশেরুকার মাঝে সাদা সাদা। এই ছবিটা মনে করবা যখন শ্বেততন্তুময়ের কথা বলা থাকবে। শ্বেততন্তুময় কোথায় থাকে? এই যে এটা হলো শ্বেততন্তুময়। দেখা গেল কিনা? একবারে বলে দিলাম, মূলত এটা পড়লেই হবে। চুনময় বা ক্যালসিফাইড বড় বড় হাড়ের সংযোগস্থলে। চুনময় বড় বড় হাড্ডির মাথায় চুন লাগায়, মনে রাখবে হাড্ডির মাথায় চুন লাগানো আছে, বড় বড় হাড্ডির মাথায় চুন লাগানো। এইটা দিলেই তুমি উত্তর করতে পারবা। তাহলে দেখো এমসিকিউ গুলো এখন পারবা। শ্বাসনালীতে কোনটা থাকে? শ্বাসনালীতে কোনটা থাকে? স্বচ্ছ। ঠিক আছে, আর আরও একটু এক্সট্রা আসতে পারে, সেটাও আমি দেখাই দিচ্ছি। আরও যদি এক্সট্রা আসে, শ্বেততন্তুময়টা আরও এক জায়গায় থাকে। এই যে দেখো, দেখতে একই রকম। এই যে তাকায় দেখো, এইটাও শ্বেততন্তুময় তরুণাস্থি। এই যে দুইটা হাড়ের মধ্যে, দুইটা হিপ বোনের মাঝে, এটার নাম পিউবিক সিমফাইসিস। এই হাড়টার নাম হলো পিউবিক সিমফাইসিস। এই দুই জায়গায় শ্বেততন্তুময় পাওয়া যায়। মেরুদণ্ডের ভেতরে এইখানে, এই যে এইটার ভেতরে, এই যে দেখো, আর এইটার মধ্যে। তাহলে এটার নাম হলো পিউবিক সিমফাইসিস। এইটার নাম হলো পিউবিক সিমফাইসিস। কথাটাকে ক্লিয়ার? আশা করি পারবা। দেখো তাহলে শ্বেততন্তুময় পিত্ততন্তুময় কোনটা কোন জায়গায় পাওয়া যায়, একদম তুমি উত্তর করতে পারবা। একদম মানে একদম উত্তর করতে পারবা। বিশ্বাস হয় না? জাস্ট একটা সলভ করো, দেখবা যে সবগুলা পড়া হয়ে গেছে। উই হ্যাভ অলরেডি ডান ইট। প্রত্যেকটা পড়া হয়ে গেছে। ওই প্যারাটা পড়লে সবগুলো এমসিকে উত্তর করা যাবে। সবগুলা মানে সবগুলা। কোন হারে কি থাকে তুমি এখন সলভ করে যাও। এখানকার 300 এমসিকিউ এর মূল পড়া আমাদের শেষ। জাস্ট রিডিং দিলেই তুমি উত্তর করতে পারবা। এবার জাস্ট মেইন কথা এখানে আর দুইটা কথা খালি মনে রাখতে হবে হাড্ডি থেকে। সেটা হলো কোস্টাল ফ্যাসেট থাকে কার? থোরাসিক কশেরুকা। এটা থোরাসিক কশেরুকার স্পেশাল জিনিস। প্রত্যেকটা কশেরুকার একটা করে স্পেশাল জিনিস আছে। তাহলে কোস্টাল ফ্যাসেট কার স্পেশাল জিনিস? এর। পারবো? তারপরে ট্রান্সভার্স ফোরামেন, ট্রান্সভার্স প্রসেস না কিন্তু, সার্ভাইকাল কশেরুকা। তারপর ম্যামিলারি প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস, জাস্ট পড়াই দিলাম। কেউ যদি মনে রাখতে চাও এইখান থেকে এমসিকিউ আসবে। লাম্বার, ঠিক আছে? এই তিনটা, কোস্টাল ফ্যাসেট, থোরাসিক, ট্রান্সভার্স ফোরামেন, সার্ভাইকাল, ম্যামিলারি প্রসেস বা অ্যাক্সেসরি প্রসেস, লাম্বার কশেরুকা, এরা হলো এদের স্পেশাল। এগুলো পরীক্ষা এমসিকিউ পেতে পারো। আমি তোমাকে বলে দিলাম। তুমি দেখো এই যে লাম্বার প্রসেসে একদম তুমি যখন সলভ করতে যাবা, তুমি এই জিনিসটাই, এইটাই খুঁজে পাবা, একদম ইহাই খুঁজে পাবা। ওকে, ইনশাল্লাহ এগুলো যতটুকু পড়তে বললাম এটুকু যদি পড়ো, বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবা, 100% কমন পেয়ে যাবো। সলভ করতে যাও, হাইয়েস্ট একটা পেজ থেকে সর্বোচ্চ একটা বা দুটো এমসিকিউ তুমি আটকাতে পারো। কারণ তথ্য তো 100টা, পরীক্ষার জন্য এতগুলো তো সব হজম করা সম্ভব না। এগুলো থেকেই আসবে, বিশ্বাস করলে পরীক্ষার পরে ইনশাল্লাহ প্রমাণ পাবা। ইনশাল্লাহ এগুলো থেকেই আসবে। তো অলমোস্ট আমরা শেষ করে ফেললাম এই টপিকগুলো, এগুলো ডান। তিনটা টপিক শুধুমাত্র বাকি। একটা হলো যে পেশির 3 ভাগে যে বিভক্ত করা হয়েছে সেইটা, লিভার, এবং শেষের দিকে হাড় হাড্ডি। চ্যাপ্টারটা কিন্তু সহজ না। এই অংশটুকু পড়লেই তুমি পেশি রিলেটেড সবগুলো উত্তর করতে পারবা। এই ছকটা পড়লেই হয়ে যাবে। দেখো ঐচ্ছিক পেশি আমরা যা নড়াতে পারি সেটার নাম হলো ঐচ্ছিক পেশি। তাকায় দেখো ঐচ্ছিক পেশির উদাহরণ আর অনৈচ্ছিক পেশির উদাহরণগুলোর দিকে তাকাও। প্রত্যেকটার সাথে লি কথাটা দেওয়া আছে, লি প্লাস জরায়ু। দেখো শ্বাসনালী, রক্তনালী, রেচননালী, জনননালী, দেখতে পাচ্ছ? যখনই লি দেখতে পাবো কোনো কিছু শেষে, বুঝে নিবা এটা অনৈচ্ছিক পেশি। শুধুমাত্র একটা শেষে লি নেই, সেটার নাম জরায়ু। জরায়ুটা আলাদা করে মনে রাখতে হবে। তাহলে অনৈচ্ছিক পেশি চেনার উপায় কি? অনৈচ্ছিক পেশি চেনার উপায় কি? অনৈচ্ছিক পেশি চেনার উপায় হলো লি
প্লাস জরায়ু। অনৈচ্ছিক পেশি চেনার উপায় কি? লি প্লাস জরায়ু একদম চিনে ফেলতে পারবা। আর হৃৎপেশি কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে। এরপর এমসিকিউ আসবে যে কোন পেশিতে কয়টা করে নিউক্লিয়াস থাকে। মনে রাখবা, তাকায় দেখো, শুধুমাত্র ঐচ্ছিক পেশিতে অসংখ্য নিউক্লিয়াস, বাকি দুইটাতেই একটা করে নিউক্লিয়াস। অনৈচ্ছিকেও একটা, হৃৎপেশিতেও একটা। তারপরে প্রশ্ন করবে দাগ থাকে কোনটাতে। মনে রাখতে হবে শুধুমাত্র ঐচ্ছিক পেশিতেই আসলে ভালো করে দাগ থাকে, অনৈচ্ছিকে থাকে না। আর হৃৎপেশিতে খুব হালকা হালকা দাগ থাকে, তবে কেউ যদি বলে থাকে না সেটাও মেনে নিবা। ইন্টারক্যালেটেড ডিস্ক কার থাকে? শুধুমাত্র হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। সবচেয়ে বেশি সংকোচন দ্রুত এবং শক্তিশালী কার? ঐচ্ছিক পেশির। অনৈচ্ছিক পেশিরটা কি? মন্থর এবং দীর্ঘস্থায়ী। হৃৎপেশিরটা কি? ছন্দময় এবং পরিমিত। ঐচ্ছিক পেশির কাজ কি? আমাদের চলাচলে সাহায্য করা, অঙ্গ সঞ্চালন। অনৈচ্ছিক পেশির কাজ কি? রক্তনালীর কাজ, রক্ত প্রবাহতে সাহায্য করা। শ্বাসনালীর কাজ, শ্বাস প্রশ্বাসে সাহায্য করা। পৌষ্টিক নালীর কাজ, হজমে সাহায্য করা, তাই না? হৃৎপেশির কাজ হৃদস্পন্দন ঘটানো। ঐচ্ছিক পেশির আকৃতি কেমন? নলাকার। অনৈচ্ছিক পেশিরটা কেমন? মাকু আকৃতির। এটা কেমন? হৃৎপেশিরটা কেমন? নলাকার। আগেই ছবি দেখাইছি এগুলা, মানে এটা তো হৃৎপেশিরটা তো সেদিনই রক্ত সঞ্চালনে আর্ট করে দিলাম, তাই না? ঐচ্ছিক পেশি আমরা ইচ্ছা মতো নাড়াতে পারি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি আমরা ইচ্ছা মতো নাড়াতে পারি না। এই যে ছকটা বললাম, এই ছকের বাইরে আর কোনো পড়া নাই। মানে তুমি যতগুলো এমসিকিউ পাবা এই ছক থেকেই পাবা, যতগুলা যেভাবেই প্রশ্ন করা হোক। এর বাইরে এখান থেকে তোমাকে ঐচ্ছিক পেশি থেকে প্রশ্ন করবে না। এবং এটা তো তুমি সিকিউ এর জন্যও পড়ো এই টপিকটা, আমি তোমাকে আরেকবার রিভাইজ করাই দিলাম প্রিয় ভাই ও বোনেরা। হুবহু মিলে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। একদম পুরাটাই বলে দিলাম যে এই টপিকটা তুমি যদি বই থেকে আরেকবার রিভাইজ করো ইনশাল্লাহ উত্তর করতে পারবা। ঠিক আছে, ওকে। সো এরপরে দেখো উদাহরণ, তুমি যেখান থেকে সলভ করো দেখবা যে এই রিলেটেড প্রশ্ন পাচ্ছ, এই রিলেটেড, এই বক্স থেকেই প্রশ্ন হবে। ওকে, এরপরে আর দুটা বক্স তোমাকে পড়তে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ বক্স, সেটা হলো যে আচ্ছা এখানে আরেকটা ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন আসতে পারে। আমাদের ফ্লেক্সর পেশি কি কি? তিনটা উদাহরণ পড়বা। ফ্লেক্সর পেশি, বাইসেপস। বাইসেপস কি? ফ্লেক্সর। ট্রাইসেপস কি? এক্সটেনসর। তুমি বলবা যে ভাই এগুলো কি? হাতটাকে বাঁকানো এটাকে বলে ফ্লেকশন। কে করে? বাইসেপস। এটাকে সামনের দিকে নিয়ে যায় কে? ট্রাইসেপস। বাঁকানো মানে বাইসেপস, সামনের দিকে নিয়ে যাও এটার নাম এক্সটেনশন, এটা কে করে? ট্রাইসেপস। ফ্লেক্সর পেশি, বাইসেপস, এক্সটেনসর, ট্রাইসেপস। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, এবার তাহলে এটা হাতের জন্য। পায়ের জন্য কি? পায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার পরীক্ষায় আসবে হাঁটু ভাঁজ করার পেশি। এমসিকিউতে ডিরেক্ট পেতে যাচ্ছ, একদম পেতে যাচ্ছ। মানে কি? একদম 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 হাঁটু পরীক্ষায় পেতে যাচ্ছ। হাঁটু ভাঁজ করা 100-এ 100 পেতে যাচ্ছি তুমি, এটা তুমি পরীক্ষায় পাবাই। তাকায় দেখো, রেডি? হাঁটুকে দেখো, এই যে হাঁটুটা আমার, ওরে বাপরে, হাঁটু ভাঁজ করতে কে সাহায্য করে? হ্যামস্ট্রিং পেশি। তাহলে হাঁটু ভাঁজ করতে সাহায্য করে কে? উত্তর হলো হ্যামস্ট্রিং। হাঁটু সোজা করতে সাহায্য করে কে? কোয়াড্রিসেপস। হাঁটুর বক্রীকরণ পেশি হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনিমিয়াস, নাম হলো হেগে। তাহলে দেখো, পা মাটি থেকে পা উত্তোলন, হেগে। হাঁটু ভাঁজ করতে সাহায্য করে কে? হেগে, হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনিমিয়াস। এটা অনেকেই পড়ায় যে ভাবে পড়েছে হাগা, তাই না? হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনিমিয়াস, আমি পড়াতাম হেগে, যাতে নামটা আরো ভালো মনে থাকে। ঠিক আছে, আর সামনের দিকে নিয়ে যায় কে? এটার নাম হলো কোয়াড্রিসেপস। তাহলে হাঁটুকে প্রসারণ, হাঁটুর প্রসারণ কোয়াড্রিসেপস। হাঁটুর প্রসারণ কোয়াড্রিসেপস। কোয়াড্রি মানে কি? এখানে চারটা পেশি। কি কি? অল দ্য টাস, রেকটাস আর ভাস্টাস। ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস আর রেকটাস ফিমোরিস। তাহলে দেখো তো, হাঁটুর প্রসারণ কি? টাস টাস করে প্রসারণ হবে, টাস টাস। হাঁটুর প্রসারণ কোয়াড্রিসেপস, চারটা পেশি। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে হাঁটুর প্রসারণে কয়টা পেশি ভূমিকা পালন করে? উত্তর হলো চারটা, যাদেরকে একসাথে বলে কোয়াড্রিসেপস। হাঁটু ভাঁজ করতে কারা কারা ভূমিকা পালন করে? হাঁটু ভাঁজ করতে ভূমিকা পালন করে হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনিমিয়াস। মনে রাখবো, হেগে। তাহলে হাঁটু ভাঁজ করে হেগে আসলাম,
হাঁটু ভাঁজ করে, হাগার সময় তো হাঁটু ভাঁজ করতেই হয়, হাঁটু ভাঁজ করে হেগে আসলাম। পারা যাবে? আর টাস টাস করে হেঁটে আসলাম। হাঁটতে কিন্তু পা সামনের দিকে নিতে হয়। পা সামনের দিকে নেয় কে? পা সামনের দিকে নেয় কে? বলে দিলাম কোয়াড্রিসেপস। ইহাই পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পারা যাবে। এইটাই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিভার কয় প্রকার? লিভার 3 প্রকার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো লিভার মনে রাখার উপায়, যার সূত্র হলো এটা, পি ভা প্রো। দেখো, যেই লিভারের পিভট মাঝখানে তাকে বলে প্রথম শ্রেণীর লিভার, যেই লিভারের ভার মাঝখানে তাকে বলে দ্বিতীয় শ্রেণীর লিভার, যেই লিভারের প্রচেষ্টা মাঝখানে তাকে বলে তৃতীয় শ্রেণীর লিভার। পরীক্ষায় প্রশ্ন কিভাবে চিনবা? প্রথম শ্রেণীর লিভার কিভাবে বুঝবা? যার পিভট মাঝখানে প্রথম শ্রেণীর লিভার, যার ভার মাঝখানে দ্বিতীয় শ্রেণীর লিভার, যার প্রচেষ্টা মাঝখানে তৃতীয় শ্রেণীর লিভার। এখন প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কোনটা কোথায় পাওয়া যায়? দেখো, প্রথম শ্রেণীর লিভার আমাদের পুরো বডির সবার প্রথমে কে থাকে? মাথা। তাহলে মাথার মধ্যে থাকে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, এবার দ্বিতীয়, দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার, তো দ্বিতীয় আর তৃতীয়, এটা দেখো, দ্বিতীয় হলো আমাদের পায়ের গোড়ালিতে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো এটা এভাবে মনে রাখবা, পায়ে থাকে টো, টো মানে টু, পায়ে থাকে টো, তাই না? পায়ের আঙ্গুলগুলোকে আমরা টো বলি, টো মানে টু, ওখানেই গোড়ালি থাকে, তাহলে পায়ে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর আমাদের কনুই, কনুই হলো তৃতীয় শ্রেণীর লিভার, আমাদের কনুইয়ের মধ্যে তৃতীয় শ্রেণীর লিভার। এইটুকু আপাতত, যেহেতু পরশু দিনের পরের দিন পরীক্ষা তোমার, বা 2-3 দিন পর পরীক্ষা, এইটা পড়লেই তুমি উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। কোনটা কোথায় থাকে? একদম ডান। তাহলে মাথায় প্রথম শ্রেণী, পায়ে টো মানে টু দ্বিতীয় শ্রেণী, কনুই মানে তৃতীয় শ্রেণী, একদম ডান হয়ে গেল। ওকে, ইনশাআল্লাহ পারা যাবে, পারা যাবে, পারা যাবে। এবং লিভারে খুবই, এখানে আরেকটা ছোট্ট আরো একটু প্রশ্ন আসে, সেটা হলো যে দেখো, কোনটা লিভারের স্পেশালিটি কি? অল্প বল বেশি ফল, প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা, দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার, দ্রুত গতির কাজের জন্য তৃতীয় শ্রেণীর লিভার। কনুই দিয়ে গুতা মারলে দ্রুত কাজ হয়ে যাবে। এই হলো তোমার একদম ডান ইনশাআল্লাহ। এইবার তাহলে দেখো, অলরেডি হাগা টাগা এগুলো পড়াই দিছি আমি তোমাকে, হাঁটুর সঞ্চালন, হাঁটুর ভাঁজ করা, এটা একদম ডান, একদম ডান। ওকে, হাড় ভাঙা, হাড় ভাঙা থেকে আসলে হাড় ভাঙা কয় রকমের? সাধারণ হাড় ভাঙা, যৌগিক হাড় ভাঙা, যখন গুড়া গুড়া হয়ে যাবে এটার নাম জটিল। যদি হাড় ভেঙে গেছে কিন্তু চামড়া থেকে বাইরে দেখা যাচ্ছে না, চামড়া উপরে ইনট্যাক্ট, সাধারণ হাড় ভাঙা। হাড় ভেঙে হাড্ডি বাইরে হয়ে গেছে, জটিল হাড় ভাঙা। যৌগিক হাড় ভাঙা, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, জটিল হাড় ভাঙা। বুঝাতে পারলাম? ঠিক আছে, তো হাড় ভাঙা থেকে এই তো হাড় ভাঙা, কোনটা কি? তো বাইরে থেকে বোঝা না গেলে সাধারণ, বাইরে বের হয়ে আসলে যৌগিক, একদম গুড়া গুড়া হয়ে গেছে সেটার নাম কি? জটিল বা চাপা হাড় ভাঙা। বুঝাতে পারলাম? সাধারণ হাড় ভাঙার অপর নাম কি? বদ্ধ হাড় ভাঙা, কারণ বাইরে থেকে দেখা যাচ্ছে না। ওকে, অস্থি বেঁকে যাওয়ার কি নাম? অস্থি যদি বেঁকে যায়, ছোট বাচ্চাদের হয় গ্রিন স্টিক ফ্র্যাকচার, কঞ্চির মতো, বলে না বাঁশের কঞ্চি সহজে ভাঙে না কিন্তু বেঁকে যায়, তাহলে ছোট বাচ্চাদের হাড্ডিগুলো এরকম ভাঙে না, এটাকে বলে গ্রিন স্টিক ফ্র্যাকচার। এখানে এগুলাই দেওয়া আছে, মূল পড়া এখানে এগুলাই। এবং এখান থেকে হাড় ভাঙার চিকিৎসা তো খুব একটা পরীক্ষায় আসবে না, বাট হাড় ভাঙা থেকে আর কি প্রশ্ন আসতে পারে? হাড় ভাঙাতে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা আমি তোমাকে খেয়াল করাই দিচ্ছি। সেটা হলো টর্শন ফ্র্যাকচার। দেখো, সর্পিলাকার অস্থিভঙ্গ, পা যদি কোনো গর্তের মধ্যে আটকে যায়, ওটা বের করার সময় দেখবে যখন স্পাইরাল ফ্র্যাকচার হয়, এটার নাম টর্শন ফ্র্যাকচার। এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে এই রিলেটেড হলো হাড় ভাঙা। হাড় ভাঙা কয় রকম কি? এরপর আরেকটা টপিক আছে, সেটার নাম হলো স্থানচ্যুতি। দেখো, কোনো তোমার হাতের আঙ্গুল এটা নড়ে গেল, হাড্ডিটা জায়গা থেকে জয়েন্টটা ডিসপ্লেস হয়ে গেল, এটার নাম কি? স্থানচ্যুতি। বুঝাতে পারলাম? স্থানচ্যুতি। তাহলে স্থানচ্যুতি সবচেয়ে বেশি কোথায় হয়? স্থানচ্যুতি বেশ কয়েকটা জায়গায় বেশি হয়, সবচেয়ে বেশি হয় শোল্ডার জয়েন্টে, তারপরে নিতম্বে, তারপরে আঙুলের স্থানচ্যুতিও হতে পারে। এবং এখানে রাইসের ফুল মিনিং কি? রেস্ট আইস কম্প্রেশন এলাভেশন, রেস্ট আইস কম্প্রেশন এলাভেশন। পরীক্ষায় কিন্তু আসবে। রাইসের অন্তর্ভুক্ত নয় কোনটা? রেস্ট আইস কম্প্রেশন এলাভেশন। দেখো, রিহ্যাবিলিটেশন বলে কিন্তু কোনো ব্যাপার নাই, খেয়াল করো, আর দিয়ে কিন্তু রেস্ট, পরীক্ষায় কিন্তু এই ছোট্ট এমসিকিউ গুলো চলে আসে, রেস্ট আইস কম্প্রেশন এলাভেশন। ওকে, তাহলে জয়েন্ট সবচেয়ে বেশি, ওকে পারা যাবে। এখান থেকে মেইন কথাগুলো, একদম মেইন কথাগুলো বলে দিলাম। লাস্ট একদম এখানে জয়েন্টের একটা টপিক দেওয়া আছে, এইটাই আমি 2 মিনিটে পড়াই দিব। জয়েন্ট কয় রকম? প্রিয় ভাই ও বোনেরা, অনেকগুলো কথা বলা আছে, অনেকগুলো কথা বলা, আমি তোমাকে 1 মিনিটে মেইন জয়েন্টগুলো খেয়াল করাই দিব। মেইন জয়েন্টগুলো তোমাকে আমি 1 মিনিটে খেয়াল করাই দিব।
এখান থেকে একদম জাস্ট কয়েকটা লাইন পড়বা। আমাদের শরীরে যে অস্থি সন্ধি বা জয়েন্ট থাকে এটা কয় রকমের হয় দেখো, মূলত 3 রকমের। একগুলো আছে যেগুলো নড়ানো যায় না, যেটার অপর নাম ফাইব্রাস, যেটা একদম নড়ানো যায় না। তুমি শুধু এই কথাটা মনে রাখবা, যেটা একদম নড়ানো যায় না সেটা কোন জয়েন্ট, সেটা হলো সিন আর্থ্রোসিস বা ফাইব্রাস, একদম নড়ানো যায় না। এদের নাম করোটির অস্থি সন্ধি। এই যে আমাদের ব্রেনের উপরে যে কাভারিং সেটার মধ্যে যে অস্থি সন্ধিতে থাকে এটার নাম করোটির অস্থি সন্ধি, অপর নাম সুচার অস্থি সন্ধি। এটাকে একদম নাড়াতে পারবা না, তুমি চাইলেও নাড়াতে পারবা না। একইভাবে তোমার দাঁত তোমার কোটরের মধ্যে, চোয়ালের মধ্যে লাগানো, সেটাও তুমি নাড়াতে পারবা না। এই দুটোই পরীক্ষায় আসে। করোটি এবং দাঁতের মধ্যে কি থাকে, নড়ানো যায় না, এইটুকু তোমাকে মনে রাখতে হবে। এটা গেল ফাইব্রাস, সুতা দিয়ে এমনভাবে পেঁচানো থাকে নাড়ানো যায় না। যেগুলা তরুণাস্থি দিয়ে পেঁচানো থাকে সেগুলোকে বলে কার্টিলিজিনাস। এই কার্টিলিজিনাস অস্থি সন্ধিগুলা এগুলো অল্প একটু নড়ানো যায়। স্টার্নামের সাথে প্রথম পরশুকা, এই জায়গায় স্টার্নাম আর প্রথম পরশুকা, আর পিউবিক সিম্ফাইসিস আর আন্তঃকশেরকীয় অস্থি, এই যে তিনটা, একটু আগে যে ছবি দেখাইছিলাম তোমরা মনে ভুলে গেছো কিনা, এইটা এবং এইটা, যেখানে তোমার শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে সেই জায়গাতে, এটা নামও তো সেজন্য তরুণাস্থিময়, দেখো এটা নামও কি, কার্টিলিজিনাস বা তরুণাস্থিময় অস্থিসন্ধি। এরা অল্প একটু নড়ানো যায়। আর যেগুলো তুমি নড়াতে পারো, জয়েন্ট মানেই নড়ানো, সেগুলোকে বলে সাইনোভিয়াল। এই যে দেখো, এই জয়েন্ট, এই জয়েন্ট, এই জয়েন্ট, আমরা যে পুরো বডির এই জয়েন্ট নড়তেছে, এই যে পুরো বডির জয়েন্ট যেগুলো নড়াতে পারি সেগুলোর নাম কি, সাইনোভিয়াল। পরীক্ষায় তার প্রশ্ন আসবে যেগুলো নড়ানো যায় সেগুলোর নাম কি, সাইনোভিয়াল। এখন সাইনোভিয়াল থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে কোন সাইনোভিয়ালটা কোন সাইনোভিয়াল, কোনটা কোন সাইনোভিয়াল। চলো শুরু করা যাক। দেখো কনুই, কনুইয়ের এটা ক দিয়ে কনুই, ক দিয়ে কবজা। পরীক্ষায় প্রশ্ন আসবে কনুইয়েরটার নাম কি, কবজা। একটা শব্দ পড়ে গেলেই হবে। কবজার ইংরেজিটাও পড়ে নিবা, হিঞ্জ। হিঞ্জ সন্ধি কোথায় পাওয়া যায়, এইখানে। এবার বল অ্যান্ড কোটর, হিউমেরাসের মাথাটা বলের মতো, গ্লেনয়েড গহ্বরটা কোটরের মতো। তাহলে বল অ্যান্ড কোটর কোথায় পাওয়া যাবে, এইটা পাওয়া যাবে কাঁধ এবং উরুতে। উরু বলতে এই যে ফিমার এবং অ্যাসেটাবুলাম একই রকম, বল এন্ড কোটর, হিউমেরাস, ফিমার। পিভট কোথায় পাওয়া যায় দেখো তো, পিভট পাওয়া যায় অ্যাটলাস এবং এক্সিসে। মনে আছে এক্সিসে ওডন্টোয়েড প্রসেস পড়ালাম, ওই ওডন্টোয়েড প্রসেসটা অ্যাটলাসের সাথে লাগানো থাকে। এটা পিভটের মতো কাজ করে, মানে নড়তে পারে বলে আমরা মাথাটাকে এরকম করতে পারছি, দেখতে পাচ্ছ আমরা মাথাটাকে যে এরকম করতে পারি, এই পিভট অস্থি সন্ধির কারণে। 1 আর 2, তাহলে মনে রাখতে হবে 1 আর 2 এর মধ্যে কি থাকে, অ্যাটলাসের এক্সিসের মধ্যে কি থাকে, পিভট থাকে। এই তো ঠিক আছে। স্যাডেল, তো আমরা স্যাড থাকলে এরকম দেখাই না, এমনি মনে রাখবো স্যাড। তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলের, দেখো লেখাই আছে বৃদ্ধাঙ্গুলের কার্পাল মেটাকার্পালের মধ্যে, তাহলে এই জায়গাতে তো আপাতত মনে রাখো, এই জায়গাতে সরি এই জায়গাতে, তো এইভাবে মনে রাখবে যে স্যাডেল বৃদ্ধাঙ্গুলের কার্পাল মেটাকার্পালের মধ্যে, এটা পড়লেই হবে। ঠিক আছে। এরপর এলিপসয়েড, এটা রেডিয়াস আর কার্পালের মধ্যে, তো এইভাবে মনে রাখবা। রেডিওতে আমরা ইলিপসয়েড শুনবো, এমনি মনে রাখলেই হবে। রেডিওতে ইলিপসয়েড, ধরো ইলিপসয়েড একটা গানের নাম, রেডিওতে কি শুনবো, ইলিপসয়েড শুনবো। তারপর দেখো কন্ডাইলার, কন্ডাইল মনে আছে কোথায় থাকে, আচ্ছা কন্ডাইল থাকে টিবিয়াতে, কন্ডাইল থাকে টিবিয়াতে। তো কন্ডাইলার অস্থি আপাতত মনে রাখো যে এটা হাঁটুতে পাওয়া যায়। ওকে। আর সমতল কোথায় পাওয়া যায়, আন্তঃকার্পাল, কার্পালগুলার মধ্যে বা টার্সালগুলার মধ্যে সমতল। তাহলে লেট মি সামারাইজ ইট অ্যাগেইন, এগুলো সবগুলোই সাইনোভিয়াল অস্থি সন্ধি। ক দিয়ে কবজা, ক দিয়ে কনুই, এর ওপর নাম হিঞ্জ। বলেন কোটর এখানে আর নিচে উড়ুতে, ডান। তারপরে হাতের এখানে এই যে এই জায়গায় কি থাকে, এই জায়গায় থাকবে স্যাডেল, স্যাড। রেডিয়াসের মধ্যে, রেডিওতে আমরা ইলিপসয়েড গান শুনবো, ইলিপসয়েড থাকবে। কথা ক্লিয়ার। হাঁটুর মধ্যে কি থাকবে, কন্ডাইলার থাকবে। ওকে। এখানে কি থাকবে, পিভট, এই জায়গাতে থাকবে পিভট একদম। ওকে। সমতল কোথায় থাকে, এই যে কার্পালগুলার মধ্যে। প্রিয় ভাই ও বোনেরা বিশ্বাস করো, এই তুমি যদি এইটুকু পড়ে ফেলো তোমার আর কোনোটাই আনকমন আসবে না। আমি চেষ্টা করলাম 1 ঘন্টার মধ্যে 380টা এমসিকিউ যাতে তুমি রিভাইজ করতে পারো সেটার ব্যবস্থা করে দেওয়ার। তোমরা অনেকেই মনে করতে পারো ভাই 380টা এমসিকিউ আমাকে রিভাইজ সলভ করে দিতেন। দেখো 380টা সলভ করে দিতে পারতাম, 2-3 ঘন্টা লাগতো। তুমি নিজে নিজে 10টা এমসিকিউ সলভ করো না, আমার ক্লাসটা দেখার পর দেখবে তোমার কনফিডেন্স লেভেল কোথায় চলে যায়। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা ভালো মতো এই পরীক্ষাটা দাও। আর তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা, আমরা কিন্তু অলরেডি মেডিকেলের বই প্রকাশ করে ফেলেছি। ইনশাল্লাহ কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব, আগামীকালকে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। কমেন্টে তোমরা মেডিকেল বই অর্ডার কীভাবে করতে পারবা এটা লিঙ্ক পেয়ে যাবা। আর যারা মনে করছে যে মেডিকেলে আমি ভর্তি হব, আমাদের মেডিকেল ব্যাচে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ ভাইয়ারা, আমরা
এই 4টা চ্যাপ্টার আমি তোমাকে কভার করে দিলাম, বাকিগুলোর ঘোষণাও তুমি আমার কাছে পেয়ে যাবা।